সাত্তার ভাই শেয়ার হলে একটু জানাও কাইন্ডলি। শেয়ার হয়ে গেছে। ইউর লাইভ। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি নরেন বলছিলাম, প্লিজ। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সৃঞ্জয় স্টার্ট হয়েছে। হ্যাঁ, রিয়েল লাইফ। হ্যাঁ, বলা হয় টিচিং ইজ এ প্রসেস নট এন ইভেন্ট, কিন্তু জেনে বা না জেনে এটাকে অনেক ক্ষেত্রেই আমরা ইভেন্ট হিসেবে নিচ্ছি, যেমন মুখস্থ করব, পাশ করব ইত্যাদি। ধরুন ফিজিক্সকে বলা হয় মাদার অফ অল সায়েন্স, আর এটা যদি কেউ না বুঝে মুখস্থ করে তাহলে সে প্রয়োগ কিভাবে করবে? তাই আমাদের প্রচেষ্টা থাকবে এই ধারা থেকে বেরিয়ে আসা, নিয়মিত থাকবে এরূপ আয়োজন। সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি। আমরা যতটুকু পারি জানা জিনিসটা অন্যদের শিখাবো এবং তাদের কাছ থেকেও শিখবো। যেমন আজ যদি কোনো প্রশ্ন পাই যার সমাধান দিতে পারছি না, এখানে আমরা যারা আছি সবাই চেষ্টা করব, এবং যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারি আমরা সেটিও পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। এর ফলে আমাদের শেখাও হয়ে যাবে। এর বেশি কিছু আর বলার প্রয়োজন মনে করছি না। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাব 68,000 প্রেজেন্স একাডেমিক টক শো শিখাতে গিয়ে শেখার গল্প। আমি সৃঞ্জয় বিশ্বাস, একাদশ শ্রেণী, নটরডেম কলেজ। আজ থাকছি আপনাদের সাথে। আজ আমাদের প্রধান অতিথি হিসেবে থাকছেন প্রকৌশলী আবু রাসেল নয়ন স্যার, টেকনোলজি প্রফেশনাল, ফ্রিল্যান্স স্পিকার অ্যান্ড হেড অফ বিজনেস কন্টিনিউটি ইন আ রিনাউন্ড ব্যাংক। সবচেয়ে বড় ব্যাপার, তিনি ছাত্র জীবনে শিক্ষক ছিলেন। স্যার, আপনি যদি আমাকে শুনতে পান, আমি আপনাকে অনুরোধ করছি আপনার এই শিক্ষা থেকে শেখার গল্পটা সংক্ষিপ্তভাবে আমাদের বলতে। থ্যাংক ইউ সঞ্জয়। ডু ইউ হিয়ার মি সঞ্জয়? স্যার, ইয়েস স্যার, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সঞ্জয়। থ্যাংক ইউ ক্লাব 68 কর্তৃপক্ষ এই ধরনের একটা ব্যতিক্রম এবং সুন্দর আয়োজনের জন্য। অ্যাকচুয়ালি সত্যিকার পক্ষে ক্লাব 68 কর্তৃপক্ষ বা এই ধরনের আয়োজন যারা করছে, they deserve more considering the pandemic situation worldwide, as they have taken the initiative to transform the way of teaching, way of learning. আমি একজন প্রকৌশলী, বাট আমি যদি বলি আমার স্টুডেন্ট লাইফে আমিও শিখাতে যে শিখেছি এবং ঠেকে ঠেকে শিখেছি। আমি ইন্টারমিডিয়েট আমিও নটরডেম কলেজে পড়েছি, বাট নটরডেম কলেজে ভর্তি হওয়ার আগে থেকেই ঢাকায় যখন এসেছি তখন থেকে ইনফ্যাক্ট প্রফেশনালি পেইড বলতে পারো যে পেইড টিচিং শুরু। সানরাইজ কোচিং, স্টুডেন্ট বাসায় যেয়ে পড়ানো, এবং তার সবাই যার যার অবস্থান থেকে এখন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো অবস্থায় আছে। এই শেখাতে যে শেখার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আসলে যে কেবলমাত্র শিখাতে যায়, যে কেবলমাত্র এই টিচিং, সেটা টিউশন হোক, স্কুল কলেজ পড়া হোক, সেই কেবলমাত্র এই উপলব্ধিটা সত্যিকার পক্ষে পেতে পারে। ক্লাব 68 কর্তৃপক্ষ তারা যেটা করছে, বেশি বেশি টিচার এবং স্টুডেন্টদের একসাথে করে একটা সেতু বন্ধন করে যে আয়োজনটা যারা করছে, এটা সত্যিকার পক্ষে রেয়ার, এবং এ ধরনের ইনিশিয়েটিভ বোথ ওয়ে সবার জন্য অনেক ফলপ্রসূ। ইট উইল বি ভেরি মাচ ইমপ্রেসিভ ফর টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্ট। একাডেমিক টপিক নিয়ে আজকে হয়তো যারা লার্নার আছে এবং যারা মূল আলোচক, সে হয়তো বিশদ আলোচনা করবে। বাট আমি ক্লাব 68-এর একটা স্লোগান যেটা আমি দেখলাম, টিচ টু লার্ন, এই স্লোগানটা আমার খুব ভালো লেগেছে। যেটা আমার মনে হয়েছে যে স্লোগানটা ইজ সামথিং ডিফারেন্ট। তো আমার
আমার স্লোগানটা দেখেই আমার মনে হয়েছে যে আমি যদি কিছু বলার সুযোগ পাই, আমি হয়তো এই স্লোগানটা নিয়ে কিছু বলবো। টিচ টু লার্ন দুইটা শব্দ, লার্ন এবং টিচ। তো লার্ন বা লার্নিং এটা দিয়ে আসলে কি বোঝায়? লার্নিংটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এটা একটা চেঞ্জ ইন হিউম্যান ডিকম্পোজিশন, হিউম্যান নেচার, হিউম্যান টেম্পারমেন্ট or ক্যাপাবিলিটি, স্কিলের চেঞ্জ, যে চেঞ্জটা পারসিস্টেন্ট হবে ওভার পিরিয়ড অফ টাইম। দ্যাট মিনস লার্নিং বা লার্নটা এটা রিলেটিভলি একটা পার্মানেন্ট চেঞ্জ ইন এ পার্সনস নলেজ অর বিহেভিয়ার ডিউ টু হিজ এক্সপিরিয়েন্স, due to the experience he gathered through his time he given to teach or knowledge share. এবং এই চেঞ্জটা, এই ডিউরেশনটা যেরকম লং টার্ম হয় রাদার দেন শর্ট টার্ম, যেই চেঞ্জটা মানুষের ভিতর থেকে যায় এবং এই নলেজটা তার মেমোরিতে থাকে এবং এটা একটা রেডিলি অ্যাভেলেবল থাকে, সো দ্যাট হি ক্যান ইউজ this knowledge to sense of future problem or opportunities. এই নলেজটা দিয়ে ভবিষ্যতে সে তার প্রবলেম এবং অপরচুনিটি গুলোকে সে ফাইন্ড আউট করতে পারে, তার নলেজটাকে ইউজ করতে পারে। তো ক্লাব 68 এই ট্রান্সফরমেশন, নলেজ প্রসেস ট্রান্সফরমেশনে যুক্ত হয়েছে। এটা খুবই ভালো একটা দিক। আজকাল টেকনোলজি যুগের সাথে তাল মিলিয়ে ক্লাব 68 যে ইনিশিয়েটিভ নিয়েছে, এটা সত্যিকার পক্ষে তারা অনেক বাহবা পাওয়ার যোগ্য। এবং এই লার্নিং এর পাশাপাশি তারা যেটা, লার্নিং এর স্লোগানটা, লার্নিং এর আরেকটা শব্দ হচ্ছে টিচ। টিচটা আসলে কি? আমরা যে লার্নিং, হিউম্যান বিহেভিয়ার বা হিউম্যান নলেজ যে গ্যাদার করবে, এর একটা প্রসেস, লার্নিং এর একটা প্রসেস হলো টিচিং। টিচিং এর বিভিন্ন মেথোডোলজি থাকতে পারে, সেগুলো আমরা আজকে বিশদে আলোচনায় যাব না। তো টিচিংটা কি? টিচিংটা হচ্ছে একটা প্রসেস যা পিপলস নিড, এক্সপিরিয়েন্স এবং ফিলিংসটাকে অ্যাটেন্ড করবে, নলেজটাকে কমিউনিকেট করবে, সামওয়ান যাকে ইনস্ট্রাক্ট করবে যে টু ডু সামথিং। টিচের মাধ্যমে সে হিউম্যান বিং বা পিপল তাদেরকে ইন্টারভেনিং করবে, ওভার রুলিং করবে, টু লার্ন or understand particular things by example or by his experience. So এই ডেফিনেশন থেকে বা এই বেসিক ইয়া থেকে আমরা বলতে পারি যে আমরা আসলে প্রত্যেক মানুষ তার জীবনের কোনো না কোনো সময় টিচার ছিলাম। আমি যেরকম বললাম যে আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি আমার যে জ্ঞান, সেই জ্ঞানটা আমি চেষ্টা করেছি বিভিন্ন কোচিং, টিচার, স্টুডেন্ট তাদের সাথে আমি শেয়ার করার জন্য। আমরা প্রত্যেকে যে জীবনের কোনো না কোনো সময় টিচার ছিলাম, এটা আমরা যদি প্র্যাকটিক্যালি, আমি একটু এক্সাম্পল বলি যে ছোটবেলায় আমরা কিভাবে সাঁতার শিখিয়েছি। আমরা তো জন্ম থেকে কেউ সাঁতার শিখে নেই, সামন আমাদেরকে হেল্প করেছে সাঁতার শেখানোর জন্য। আমরা খাবার খেতে পারতাম না, কিভাবে আমাদেরকে খাবার খাওয়ানো শেখানো হয়েছে। হাঁটতে চলতে পারতাম না, আমাদেরকে শিখিয়েছে আমার প্যারেন্টস অথবা সামন যার এই সিমিলার এক্সপিরিয়েন্সটা আছে, সে তার এই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করছে, সো দ্যাট আমরা এই জ্ঞানটা, নলেজটা আমাদের ভিতর আসছে এবং সেটা ন্যাচারাল হয়েছে। এবং টিচিংটা পার্মানেন্ট হবে যদি যাকে শেখানো হবে সে যদি সত্যিকার পক্ষে শেখে। যেমন যাকে সাঁতার শেখানো হয়েছে সে কিন্তু সেটা এক্সিকিউট করতে পারছে, সে নিজে সাঁতার কাটতে পারছে। যাকে হাঁটানো শেখানো হচ্ছে সে হাঁটতে পারছে। ছোটবেলায় আমরা বাবা মাকে বিশ্বাস করে হাঁটতে পারতাম না, বাট 2 পা 3 পা আসতে বলতো, আমরা কিন্তু উইথ দ্য কনফিডেন্স আমরা কিন্তু বাবার কাছে বা মার কাছে যা যেতে হাতটা ধরতাম। দ্যাট ইজ দ্য কনফিডেন্স। ক্লাব 68 হয়তো এই ধরনের একটা কনফিডেন্স স্টুডেন্টদেরকে দিতে পারবে যে উই হ্যাভ সামথিং as সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট
লোকজন আমাদের সাথে আছে। সো ওই কনফিডেন্স, প্যাশন এবং কমিটমেন্ট, এবং এটা যদি যেরকম হাঁটতে পারে না একটা বেবি, সে সামনে একটা কনফিডেন্সের সাথে আসতে পারে। সো এই ফোরামটা এভাবে ক্লাব 68 আরো ভালোভাবে ইউজ করছে, যাতে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের এনে স্টুডেন্টদেরকে তার টপিকটা, সেটা সহজ হোক কঠিন হোক, সেই টপিকটাকে আরো তার জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করতে পারছে। টিচিং এর আরেকটা জিনিস হলো, এটা কখনো কখনো বিয়ন্ড দ্য গিভেন হয়ে যায়। কারণ যখন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা, সে যখন তার অভিজ্ঞ লব্ধ জ্ঞানটা যখন সে দেয় কোনো একজন স্টুডেন্টকে, অনেক সময় কিন্তু স্টুডেন্ট টিচারকে ছাড়াই যায়, এবং সেটাই কিন্তু টিচিং এর একটা সার্থকতা ওখানে থাকে। উদাহরণস্বরূপ, যদি আমরা সচিন টেন্ডুলকারকে চিনি, আমরা সাকিব আল হাসানকে চিনি, বাট তাদের যারা কোচ ছিল তাদেরকে হয়তো আমরা খুব কম চিনি, বিকজ compared to that coach Sachin Tendulkar or Sakib Al Hasan, they are the better performer, but তাদেরকে কিন্তু একসময় কেউ ব্যাট ধরা শিখিয়েছে, হাউ টু ফেস এ বল, কিভাবে দাঁড়াতে হবে, এই জিনিসগুলো কিন্তু শিখিয়েছে। সো আমাদের কিন্তু সবসময় কারো না কারো হেল্প লাগে, যে হেল্পটা আমার জন্য সহজ হবে কোনো একটা পার্টিকুলার জ্ঞান আহরণের ক্ষেত্রে। ক্লাব 68 এই প্রসেসিংটাকে, এই থট প্রসেসিংটাকে, এই জ্ঞানের প্রসেসিংটাকে সহজবোধ্যভাবে আমাদের ডিজিটালি স্টুডেন্টদের কাছে পৌঁছে দিচ্ছে খুব সহজে, এবং এনগেজিং মোর পিপল ইন লার্নিং। ক্লাব 68 যেটা করছে, বেশি বেশি স্টুডেন্ট, বেশি বেশি লার্নার যারা শিখতে চায়, তাদেরকে একটা আমব্রেলা নিচে এনে একটা কঠিন দুর্বোধ্য জিনিসকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছে, যেটা কিন্তু খুব ভালো একটা ইনিশিয়েটিভ, রেয়ার ইনিশিয়েটিভ আমি বলবো। এবং এটা ইটস এ নন প্রফিট, সো স্টুডেন্টরা এখান থেকে খুব ভালোভাবে বেনিফিট হতে পারে। নট অনলি স্টুডেন্ট, আমরা যে স্লোগানটা যেটা বললাম, টিচ টু লার্ন, এটা আমার এখানে শেখার সুযোগ আছে, এরকম অনেক টিচার তারা কিন্তু অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকেও শেখার আছে। বিশ্বজোড়া পাঠশালা মোড়, আমরা রবীন্দ্রনাথের একটা কথা জেনেছি। আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্কোপে, প্রত্যেকটা সময়ে কিন্তু আমাদের শেখার যথেষ্ট স্কোপ আছে। সো আমি আশা করব এবং আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করব ক্লাব 68 কর্তৃপক্ষকে, তারা যাতে তাদের এই ইনিশিয়েটিভকে চলমান রাখে, বেগমান রাখে, এবং মোর অ্যান্ড মোর স্টুডেন্ট এবং টিচার, লার্নার যেটা তাদের ভাষায় বলছে, তাদেরকে একটা আমব্রেলার নিচে এনে যে শিক্ষা, যে নলেজটা তারা শেয়ার করার যে ইনিশিয়েটিভ তারা নিয়েছে, এই ইনিশিয়েটিভটা যেন তারা আরো বেশি বেশি করতে পারে, এবং স্টুডেন্ট এবং টিচারদের একটা মিলন মেলায় পরিণত হতে পারে, আমি সেই কামনা করব। এবং এর সাথে সংশ্লিষ্ট ক্লাব 68 সাথে সংশ্লিষ্ট যারা আছে, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং তাদের এই ইনিশিয়েটিভ গুলো ছড়িয়ে পড়ুক, এবং শিক্ষার্থী, শিক্ষক সবাই এ থেকে যথোপযুক্ত উপকৃত হোক, সেই কামনা করব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ প্রকৌশলী আবু রাসেল নান স্যারকে। এখন আমি ঠাকুর ভাইয়াকে অনুরোধ করব তার নিজের সম্পর্কে কিছু বলার জন্য। ঠাকুর ভাইয়া। আমি মোহাম্মদ সাইদুল হক ঠাকুর, আমি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লেভেল 4 টার্ম 2 তে আছি, বাট অলসো আমি অন মাই ফ্রি টাইম আমি এ লেভেলস এন্ড আইজিসিএসসি এর এডএক্সেল এর কারিকুলামের ফিজিক্স টিচার। সো ওইটার সূত্র ধরেই আমার আজকে এখানে আসা। আমি চেষ্টা করব সবার মোটামুটি অ্যান্সার দেওয়ার টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ। এই জিনিসটা প্লিজ আশা করি সবাই মাথায় রাখবেন। আমরা টপিক গুলোতে একদম এক্সপার্ট তা না, আমরা যতটুকু পর্যন্ত জানি অতটুকু পর্যন্ত অ্যান্সার করার চেষ্টা করি। তারপর এখন আমি রোমেল, যদি তোমার নিজেকে ইন্ট্রোডিউস করো। আমি অনুরোধ করছি রোমেল ভাইয়াকে তার সম্পর্কে কিছু বলার জন্য। রোমেল ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ শাহনওয়াজ রোমেল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আজকের এই প্রোগ্রামে আমাদের উদ্দেশ্য হলো শেখানোর মাধ্যমে শেখা।
তো সবাইকে আশা করবো যে প্রোগ্রামটা অংশগ্রহণ করতে, প্রশ্ন করতে। আমরা চেষ্টা করব প্রশ্নগুলোর অ্যান্সার করতে। এই এখন আমি সাত্তার ভাইয়াকে অনুরোধ করব সাত্তার ভাই নিজের সম্পর্কে কিছু বলার জন্য। সাত্তার ভাই। আমি সাত্তার কাদির, আমি অঙ্ক ইউনিভার্সিটির একজন ফ্রেশম্যান। আর আমি আমার ফ্রি টাইমে আর কি এডএক্সেল, আইজিসিএসসি আর আইএল কারিকুলামের টিচার হিসেবে, কোর্স ইনস্ট্রাকচার হিসেবে কাজ করতেছি একটা ইনস্টিটিউশনে। এবং আজকে যদিও আমি ফিজিক্সের টিচার না, কিন্তু ফিজিক্স আমার একটা সাবজেক্ট ছিল এবং আজকে আমি অনেক কিছু এখান থেকে শিখবো। প্লাস আমার যে নলেজ আছে ওই অনুযায়ী আমি সবাইকে কিছু শেখানোর চেষ্টা করব। আর এই প্রোগ্রামগুলি আসলে রেগুলারলি হতে থাকবে একটার পর একটা, এবং আমি সবাইকে আহ্বান করব যাতে সবাই এই প্রোগ্রামগুলি আপনারা অ্যাটেন্ড করেন এবং নেক্সট ডে এখানে আপনিও আমাদের সাথে গেস্ট হিসেবে পার্টিসিপেট করতে পারবেন। আমি এখন লিনকে অনুরোধ করছি, লিন তোমার সম্পর্কে কিছু বলার জন্য। লিন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো লিন। ওকে, লিনের মনে হয় সংযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি লিনের হয়ে লিনের পরিচয়টি দিয়ে দিচ্ছি। লিন বর্তমানে বিকাউন্নেস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। তো তাহলে আর দেরি কেন, আমরা সরাসরি আমাদের মেইন প্রোগ্রামে চলে যাই। আমরা আজ আলোচনা করব বল বা ফোর্স নিয়ে। ঠাকুর ভাইয়া, তুমি তো এ লেভেলে বাংলাদেশের মধ্যে বেস্ট রেজাল্ট করেছিলে, তো তোমাকে দিয়ে শুরু করি। আচ্ছা, এই বলটা কি আর এই বল টপিকটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আচ্ছা, তো যেহেতু আজকের টপিক হচ্ছে আমাদের বল বা ফোর্স, তো এটা দিয়ে যদি আমরা শুরু করি যে ফোর্স কি, তো ফোর্স কি যদি আমরা একদম সিম্পলি বইয়ের ভাষায় বলি, দ্যাট উইল বি যে কোনো ফোর্স ইজ আ পুশ অর পুল। সো কেউ একটা কিছুকে ধাক্কা দিলে এটা একটা ফোর্স, অথবা কেউ একটা কিছুকে টান দিলে একটা ফোর্স। বাট শুধু কি তাই? ফর এক্সাম্পল, একটা ফুটবল হয়তো মাটিতে পড়ে আছে, একটা ফুটবল জাস্ট মাটিতে রাখা, এটার উপরে কি তাহলে কোনো ফোর্স নাই? এটাকে কেউ ধাক্কা দিচ্ছে না, কেউ টানতেছে না, এটার উপরে কি কোনো ফোর্স নাই? ব্যাপারটা সেটা না, ওটার উপরেও তো আমাদের কিছু বল আছে, ফোর্স আছে, যেগুলা আমরা মোটামুটি যারা এসএসসি ইন্টারে সবাই মোটামুটি পড়ে আসছি, যে গ্র্যাভিটি ফোর্স আছে, রিয়াকশন ফোর্স আছে। তাহলে এখান থেকে আমাদের কথা আসে যে আরেকটা প্রশ্ন সাথে করেছে, সেটা হচ্ছে বলের ব্যাপারে কেন জানবো, ওটাতেও আসতেছি। বাট যদি বল কি ওটা নিয়ে আরেকটু বলি, সেটা হবে ব্যাপারটা অনেকটা এরকম যে পুশ অর পুল, ঠিক আছে, বাট অলসো ডিউ টু ইন্টারাকশন বিটুইন টু অবজেক্টস। এন্ড সেই ইন্টারাকশনটা সবসময় যে এরকম পুশ আর পুলের মতো এত ইজিলি দেখা যাবে, ব্যাপারটা তা না। আর একটা কমন মিসকনসেপশন হচ্ছে ফোর্স দিলেই বস্তু নড়বে, ব্যাপারটা মোটেও এরকম না। নেট ফোর্স থাকলে বস্তু নড়বে, অ্যাক্সেলারেট করবে, বাট নেট ফোর্স না থাকলে কিন্তু জিনিসটা হবে না। সো এটা অনেকের একটা কমন মিসকনসেপশন যে একটা বস্তু চলতেছে এর মানেই কিন্তু এই না যে তার উপর ফোর্স আছে। সো পুশ অর পুল বললে শুধু জিনিসটা খুব কি হয়ে যায়। ফর এক্সাম্পল, একটা বস্তুকে যদি আমি একই সাথে এদিকে টানতে থাকি আবার এদিকেও টানতে থাকি, তাহলে কিন্তু এটার উপর দুইটা ফোর্স আছে, কিন্তু এটা কিন্তু দুইটা পুশ দুইটা পুল আছে, কিন্তু এটা কিন্তু মুভ করতেছে না। সো নট নেসেসারিলি যে বল থাকলেই মুভ করতে হবে। বলের কারণে অনেকগুলো জিনিস হতে পারে, তার মধ্যে তোমার একটা হচ্ছে ত্বরণ, একটা হচ্ছে চেঞ্জ ইন ডাইরেকশন, দিক বদল যেটা বলতে পারো। যেহেতু আমি ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাক্টর, আমার বাংলাটা বলতে একটু ইয়া হয়, বাট আই থিঙ্ক সবাই বুঝতে পারবে। এন্ড দেন থার্ডলি হচ্ছে চেঞ্জ অফ শেপ, ঠিক আছে, একটা বল দিয়ে তোমার শেপ চেঞ্জ করা যায়। তো যে যেরকম একটা এক্সাম্পল দিলাম যে এখানে আমার বল কিছুই করতেছে না, কোনো ত্বরণ দিচ্ছে না, এখানেও কি হইতে পারে, এখানেও আমি যদি এনাফ জোরে পুল করি জিনিসটা ভেঙে যেতে পারে। দ্যাট মিনস তখন আমার কি হচ্ছে, শেপ চেঞ্জ হচ্ছে। সো এটা আরেকটা এক্সাম্পল হতে পারে বল কি করতে পারে। আহ, আর কেউ যদি আরো কিছু অ্যাড করতে চান, আহ, রোমেল যদি কিছু অ্যাড করতে চাও, বা স্যার যদি কিছু অ্যাড করতে চান। আমি আমি ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছি,
এই বৈশিষ্ট্যগুলা কি, বলের বৈশিষ্ট্যগুলা যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো বলতে মনে হয় তুমি মিন করতেছো যে বল কি কি একটা হতে পারে, বল কি কি রকমের হতে পারে। তো তোমার ফান্ডামেন্টালি যদি আমি বলি, বল মেন 4 রকমের হতে পারে। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, মহাকর্ষ বল, হ্যাঁ, মহাকর্ষ বল, ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বল, তড়িৎচুম্বকীয় বল, থ্যাংক ইউ, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এন্ড উইক নিউক্লিয়ার ফোর্স, যেটা হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। তো এই 4টা ফান্ডামেন্টাল ফোর্স আছে। এন্ড যেটা বলেছিলাম, কোনো একটা ইন্টারঅ্যাকশন দুইটা অবজেক্টের মধ্যে হলেই কিন্তু বল হয়। সো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ফর এক্সাম্পল তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয় যখন দুইটা অবজেক্টের মধ্যে ফোটন এক্সচেঞ্জ হয়, তখন শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়। বা তোমার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স গুলা অ্যাক্ট করে অনলি যখন দুইটা অবজেক্টের মধ্যে বোসনস এক্সচেঞ্জ হয়। এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে যখন দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটনস এক্সচেঞ্জ হয়, or maybe as Einstein says, gravitational force is nothing but acceleration. That can be a whole topic of discussion as well, but anyway, so এটা। ওকে, নেক্সট রোমেল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আসলে এই প্রশ্নটা শুধু আমার না, আরো অনেকের কাছ থেকে আমি এই প্রশ্নটা পেয়েছি। সেটা হচ্ছে আসলে বল আর শক্তির মধ্যে পার্থক্যটা কি? রোমেল ভাই, এই ব্যাপারটা যদি সবাইকে ক্লিয়ার করে দিই। বল হলো এমন একটা জিনিস যা স্থির বস্তুর উপর কাজ ক্রিয়া করে, স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতির পরিবর্তন করে। যেমন ধরো একটা সাইকেল চলতেছে, তাকে ব্রেক করলে তার বল প্রয়োগ বল প্রয়োগ করার ফলে সে থেমে যাচ্ছে, অথবা তার গতির পরিবর্তন হয়ে যাচ্ছে বা সে স্লো হয়ে যাচ্ছে। আবার ধরো তুমি ক্রিকেট ব্যাট দিয়ে একটা বলকে জোরে আঘাত করলে, সে বল প্রাপ্ত হয়ে বাউন্ডারিতে চলে গেছে, 4 হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো বল। আর শক্তি হলো কোনো কিছু করার ক্ষমতা, কোনো কিছু করার মানে শক্তি হলো কোনো কিছু করার ক্ষমতা। ঠিক আছে, কোনো কিছু করতে গেলে বা কোনো কিছু যদি সরল হয়, বল প্রয়োগ করলে এবং বলের সাথে যদি কোনো কিছু সরল হয়, তখন সেটা কিন্তু কাজ বা শক্তি। শক্তি হলো কি হবে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে বলবো তুমি আরেকটু যদি এক্সপ্রেশন করে দিতে। আচ্ছা, বল আর শক্তি। তো আমি বাংলায় বলার ট্রাই করি। বল আর শক্তি বলতে কি, যে কোনো কাজ করার জন্য তোমার বল প্রয়োগ করতে হয়। আর এই যে তুমি কাজ করার যে এবিলিটিটা, তুমি যে বল প্রয়োগ করে কাজটা করতে পারতেছো, ওইটা করার জন্য তোমার শক্তি থাকতে হবে। মানে টু ডু আ ওয়ার্ক ইউ মাস্ট হ্যাভ আ এনার্জি। এনার্জিটাই কিন্তু শক্তি, আর ওয়ার্কটা হচ্ছে কাজ। তো তোমার একটা কাজ করতে গেলে তোমার শক্তি থাকা লাগবে, আর কাজটা করার সময় কিন্তু তোমার বল প্রয়োগ করতে হইতেছে। তো এই যে বল প্রয়োগ তুমি করতেছো, এটা করতে পারতেছো কেন? কারণ তোমার একটা এনার্জি আছে। তোমার যদি এনার্জি না থাকে, তুমি কিন্তু ওয়ার্ক ডান জীবনেও করতে পারবে না। তো আমি এভাবে চিন্তা করি যে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করে একটা ওয়ার্ক করতেছো, এবং এটা কেন করতে পারতেছো? কারণ তোমার কাছে একটা এনার্জি আছে বা একটা শক্তি আছে। এভাবে চিন্তা করতে পারো। তো আমি বলতে চাচ্ছি যে তোমার কাছে যদি শক্তি থাকে, তখন তুমি বলটাকে প্রয়োগ করতে পারবা বা বল দিতে পারবা, এটাই। ঠাকুর ভাই কিছু অ্যাড করতে চাও? আচ্ছা, হ্যাঁ, কমেন্ট সেকশনে দেখলাম একজন অ্যাড করছে, সেটা হচ্ছে যে বল এখন 2 প্রকার, আর গ্র্যাভিটেশনাল অথবা ইলেকট্রোউইক। সো হ্যাঁ, ইনডিড বল এখন এইভাবে আমরা ফান্ডামেন্টালি জাস্ট স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার এন্ড ইলেকট্রোম্যাগনেটিক সবগুলোকে একসাথে বাঞ্চ আপ করা হয়। বাট দ্য প্রবলেম ইজ, ওইটা বাঞ্চ আপ করে অনলি কাজ করে ফর আ ভেরি পার্টিকুলার কন্ডিশন, দ্যাট ইজ এক্সট্রিমলি হাই টেম্পারেচার। যে কন্ডিশন গুলো আমাদের লার্জ হ্যাড্রন কোলাইডারের মতো জায়গাগুলোতে প্রডিউস হয়, বাট অলসো যে কন্ডিশন গুলো ছিল একদম এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইউনিভার্স ডিউরিং দ্য বিগ ব্যাং। বাট এখনকার মোটামুটি নর্মাল কেস সিনারিও গুলাতে অ্যাকচুয়ালি আমরা 4টা ফোর্সকে ইন্ডিভিজুয়ালি আলাদা করেই দেখতে পাই নর্মাল কেস সিনারিওতে। শুধুমাত্র ওই ভেরি পার্টিকুলার কন্ডিশনে হচ্ছে নিউক্লিয়ার ফোর্সেস এন্ড তোমার দ্য electromagnetic forces, they come together into one field, electroweak field. So that's just a very particular case. So that's a good comment. Thank you. আচ্ছা, আরো কমেন্টস এ যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, একটু কেউ আমাকে যদি পয়েন্ট আউট করে দাও, or যদি সেই যে তোমার কোনো কোয়েশ্চেন থাকে আরো।
হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই যে মহাকর্ষ বল, আসলে ভরগুলা তো অনেক দূরে দূরে থাকে, লাইক একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব কত দূরে দূরে আছে, বাট তারপরও এই মহাকর্ষ বলটা আসলে ঠিক কিভাবে কাজ করতেছে? প্রশ্নটা থাকতেছে সাত্তার ভাইয়ের কাছে। আচ্ছা, সেমিনার মানে এই সেশনের শুরুতেই ঠাকুর ভাই বললো তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সকে চিন্তা করতে পারো যে এটা আসলে এক্সেলারেশন তুমি চিন্তা করতে পারো অ্যাজ আইনস্টাইন সেইড, যে ধরো তুমি ছাদ থেকে লাফ দিছো, তো তুমি ছাদ থেকে লাফ দেওয়ার সময় তুমি কিন্তু গ্রাউন্ডের দিকে এক্সেলারেট করতেছো, কিন্তু এটা কিন্তু আমরা আরেকভাবে চিন্তা করতে পারি যে গ্রাউন্ড আবার তোমার দিকে এক্সেলারেট করতেছে, এবং দুইটা এক্সেলারেশন কিন্তু সেম হয়। তো এইভাবে তুমি চিন্তা করতে পারো যে স্পেস টাইমে একটা সার্টেন কার্ভেচার হয়, ওই কারণে কিন্তু তোমার এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা অ্যাক্ট করে, ঠিক আছে? এবং এই ব্যাপারটা যদিও সবার কাছে হালকা পাতলা কমপ্লিকেটেড লাগতে পারে, এবং এটা নিয়ে যদি আমি ডিটেলসে বলতে চাই আমিও হয়তো কিছু ভুল বলতে পারি, কিন্তু তুমি আপাতত সিম্পলি চিন্তা করতে পারো যে দুইটা ম্যাস, আমরা তো জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স দুইটা ম্যাসের ভিতর কাজ করে। যেমন এটা যদি আমি একটা ম্যাস চিন্তা করি, একটা ভর, আর এটা আর একটা ভর, এদের মাঝখানেও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। এটা কিভাবে কাজ করে জানো? এই ভরের আর এই ভরের মধ্যে একটা বোসনের এক্সচেঞ্জ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটন। ওই গ্র্যাভিটনের এক্সচেঞ্জের কারণে এরা কন্ট্যাক্টে না থাকলেও এদের মাঝখানে কিন্তু এক্সচেঞ্জটা হচ্ছে, এর জন্য ওদের মাঝখানে ফোর্সটা কাজ করছে, এবং ফোর্সটা ক্যারি করতেছে কিন্তু ওই গ্র্যাভিটনটাই। এবং ওই গ্র্যাভিটনের কিন্তু তোমার ওরা যদি কন্ট্যাক্টে নাও থাকে, স্টিল কিন্তু এইটা গ্র্যাভিটন ওর কাছে যাবে, ওর গ্র্যাভিটন ওর কাছে যাবে, এই এক্সচেঞ্জটা কিন্তু হবে, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে আমি আমার এবং পৃথিবীর মধ্যে তো মহাকর্ষ বল আছে, আমি যদি লাফ দিই আমাকে পৃথিবী আবার টেনে নিচে নামায়। এটা কেন পারে জানো? কারণ পৃথিবীর ভরটা অনেক বেশি, তো ও যে অ্যামাউন্টে গ্র্যাভিটন এক্সচেঞ্জ করে, এই দুজন কিন্তু সেম অ্যামাউন্টে গ্র্যাভিটন এক্সচেঞ্জ করতেছে না। তো এদের মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা খুবই অল্প, কারণ ওদের ভর খুবই অল্প। কিন্তু পৃথিবী আর তোমার মধ্যে গ্র্যাভিটনের এক্সচেঞ্জটা বেশি, কারণ পৃথিবীর গ্র্যাভিটনের অ্যামাউন্ট অনেক বেশি, কারণ ওর ভরটা বেশি। তো তুমি সিম্পলি চিন্তা করতে পারো দুইটা ভরের মাঝখানে সবসময় মহাকর্ষ বলটা বা গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে, এবং এটা কার দ্বারা ক্যারিড হয়? ওটা গ্র্যাভিটনস নামে একটা বোসন পার্টিকেল আছে, যেটা নিয়ে তোমরা সবাই ফিউচারে আরো পড়বা। ওইটার কারণে আর কি ফোর্সটা কাজ করতেছে, এবং এটা নেসেসারি না যে অবজেক্ট দুইটা কন্ট্যাক্টে থাকতে হবে, ওরা কিন্তু তোমার কন্ট্যাক্টে না থাকলেও এই এক্সচেঞ্জটা পসিবল, ঠিক আছে? দেখো কমেন্ট সেকশনে একটা প্রশ্ন আসছে, বল কেন ভেক্টর এবং বলের দিক কিভাবে বুঝবো? আমি প্রশ্নটা সাইদুল ভাইকে করতে চাই। ভালো একটা প্রশ্ন। কোশ্চেনটিকে আরেকবার বলুন। আচ্ছা, সুন্দর প্রশ্ন। আচ্ছা, বল কেন ভেক্টর এবং বলের দিকটা কিভাবে বুঝবো? তো বল কেন ভেক্টর, এটা থেকে চিন্তা করলে আমি জিনিসটা কিভাবে এক্সপ্লেন করার ট্রাই করবো। যে একটা অবজেক্ট আমার এখানে আছে, এখন ওকে এদিকে বল দিলে, ওকে যদি আমি সামনের দিকে বল দিই ও সামনে যাবে, ওকে যদি আমি ডানে বল দিই ও ডানে যাবে, ওকে যদি আমি পিছনে বল দিই ও পিছনে আসবে। তার মানে আমি একই পরিমাণ বল ওকে একবার এদিকে দিচ্ছি একবার এদিকে দিচ্ছি, ওর কিন্তু পজিশনটা এক একবার এক এক দিকে যাচ্ছে। তাহলে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আমি ওকে এখানে রেখে আমি ওকে একই সাথে যদি দুই দিকে বল দিই, আমি যদি ওকে সামনেও বল দিই আবার সাইডে দিয়েও বল দিই, তাহলে কি জিনিসটা কোনাকুনি যাবে। তো এই জন্যই হচ্ছে বলের দিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ বলের দিকটা যদি আমরা না মেনশন করে দিই তাহলে আমি বুঝতে পারবো না। আমি বললাম যে এটার উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এখন এটার উপরে 10 নিউটন বল কি সামনে প্রয়োগ করা হয়েছে না পিছনে নাকি ডানে নাকি বামে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোন দিকে প্রয়োগ করা হয়েছে, এটা না বলা থাকলে কিন্তু আমি বুঝতে পারবো না এটার পজিশনটা কোথায় যাবে অ্যাকচুয়ালি, অথবা এটা কোন দিকে অ্যাক্সেলারেট করবে। তো কোথায় যাবে চেয়ে আমার আরো ভালো হয় বলাটা যে কোন দিকে অ্যাক্সেলারেট করবে। কারণ আমি এটা আগে বলেছি, কোন দিকে যাবে ওইটার সাথে বলটা খুব একটা রিলেটেড না, বলটা মোর ইম্পর্টেন্টলি রিলেটেড কোন দিকে অ্যাক্সেলারেট করবে। যেমন এইদিকে যাচ্ছে একটা বস্তু, এটার উপরে যদি আমি এদিকে বল দেই ও হয়তো বা এদিকে আসবে নট নেসেসারিলি, ও কিন্তু সার্কুলার মোশন শুরু করে দিবে, মানে ও কিন্তু এইভাবে ঘোরা স্টার্ট করে দিবে, টার্ন নিবে। সো এই জন্য বল যে একটা ভেক্টর বা বলের যে দিকটা খুব ইম্পর্টেন্ট, এটা আসলে মেনটেন করা উচিত। আরেকটা জিনিস অ্যাড করি, যেহেতু এটা একটা ডিসকাশন, ডেফিনেটলি আমি সাত্তারকে বলবো। সাত্তার যেটা বললা গ্র্যাভিটনের কথা, গ্র্যাভিটন নিয়ে বললে আমার এটা বলতে ইচ্ছা করে, তো বলতেছি। সেটা হচ্ছে গ্র্যাভিটনস এর এক্সপেরিমেন্টাল এভিডেন্স কিন্তু আমাদের এখনো নাই, পাওয়া এখনো যায় নাই, তবে এটা এখনো গ্র্যাভিটনস এর এক্সপেরিমেন্টাল এভিডেন্স নাই। গ্র্যাভিটনস কিন্তু এখনো একটা হাইপোথেটিক্যাল পার্টিকেল। ইন্টারেস্টিংলি গ্র্যাভিটনস এর থিওরিটা দিয়ে
কোয়ান্টাম গ্র্যাভিটি এক্সপ্লেন করা যায়, কিন্তু গ্র্যাভিটান্সের থিওরি দিয়ে আবার ব্ল্যাক হোলস এর ম্যাসিভ গ্র্যাভিটেশনাল ফিল্ড এক্সপ্লেন করা যায়। এর জন্য ব্ল্যাক তো হোলস মানে এর স্ট্রিং ম্যাসিভ থিওরি আনতেছে গ্র্যাভিটেশনাল না? ফিল্ড আবার, হ্যাঁ মানে এর ব্ল্যাক জন্য হোলস এর ম্যাসিভটা হ্যাঁ ওইটাকে হ্যাঁ আবার ইয়ে দিয়ে এক্সপ্লেন করা যায়, আইনস্টাইনস জেনারেল রিলেটিভিটি দিয়ে এক্সপ্লেন করা যায়, যেটা তুমি আচ্ছা শুরুতে বললা কার্ভেচার অফ হুম, স্পেস টাইম। সো রাইট নাও ইভেন সায়েন্টিফিক কমিউনিটির বা ফিজিক্স কমিউনিটির সবচেয়ে বড় অ্যাটেম্প্ট হচ্ছে to combine Einstein's theory of general relativity with quantum gravity and find out a combined theory যেটা নাকি এক্সপ্লেইন করতে পারবে গ্র্যাভিটি at all place. Unfortunately আমরা এখনো গ্র্যাভিটি পারফেক্টলি সব জায়গায় একটা সিঙ্গেল থিওরি নাই আমাদের থিওরি অফ গ্র্যাভিটি। There's quantum gravity and there's also general relativity যেটা নাকি large scale gravity. So that's actually a very interesting topic actually. ওই জন্য বললাম আর কি। রুমেল ভাই কি কিছু অ্যাড করতে চাও এই ব্যাপারে? না ভাইয়া যেটা বলছে আই থিঙ্ক ঠিক আছে। ওকে, এরপরে আমি একটা মানে এই প্রশ্নটা আসলে আমাকে অ্যাটলিস্ট 2-3 মানে বহুত মানুষ করছে অ্যাটলিস্ট, মানে প্রশ্ন হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বলটা কেন এবং কিভাবে কাজ করে। লাইক আমি যে 9-10 পড়ে আসছি, আমাদের 9-10 এর বইতে লেখা ছিল যে কি যেই বলটার কারণে বিটা রশ্মি নির্গত হয় সেটা হচ্ছে গিয়ে দুর্বল নিউক্লিয় বল। লাইক এই এক লাইনের বেশি আসলে আর কিছু নাই। তো অনেক মানুষের এই প্রশ্নটা ছিল যে দুর্বল নিউক্লিয় বলটা আসলে কেন ঠিক কিভাবে কাজ করে। সাতার ভাইয়ের কাছে প্রশ্নটা থাকলো। এইটার এক্সপ্লেনেশন দিতে গেলে কিন্তু আমার ওই যে আবার বোসনের রেফারেন্স দিতে হবে। তুমি এটা এভাবে চিন্তা করো যে আচ্ছা বোসন বাদ দিয়ে আমি আরেকভাবে এটা এক্সপ্লেন করার ট্রাই করি। তুমি চিন্তা করো এই যে উইক নিউক্লিয়ার ইন্টারাকশন বা তুমি এই যে দুর্বল নিউক্লিয় বল যেটাকে বললা, এইটার কারণে কি তুমি বললা যে বেটা রশ্মি বের হইতেছে, তো ওইটা কি একটা ফর্ম অফ এনার্জি না? তো একটা এনার্জি প্রডিউস হইতেছে, তার মানে ওখানে একটা ওয়ার্ক ডান হইতেছে, মানে ওখানে একটা কাজ হতে হবে না, না হলে তো শক্তিটা বের হতে পারবে না। তো কাজ যেহেতু হচ্ছে তার মানে একটা বল কাজ করতে হবে, ওই বলটাই কিন্তু এই যে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে? এবং ওই দুর্বল নিউক্লিয় বলটা কাজ করতেছে, এর জন্য ওখানে একটা রশ্মি প্রডিউস হচ্ছে, যেটা হচ্ছে বেটা রশ্মি হিসেবে তুমি বলতেছো বা বেটা রেডিয়েশন। ওইটা হচ্ছে ওই এনার্জি ট্রান্সফারের কারণে হচ্ছে, ওয়ার্ক ডানটার কারণে একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে। এবং তুমি যদি জিজ্ঞাসা করো এই ফোর্সটা কিসের জন্য কাজ করে বা কোন বোসন এটা ক্যারি করে, তুমি ডাব্লিউ এন্ড জি বোসন বলতে পারো, ওরা দুজন মিলে আর কি এই এই ফোর্সটা ক্যারি করে। কিন্তু তুমি ওই মেনলি ওই এক্সপ্লেনেশনটাকে ওই এক্সপ্লেনেশনটার সাথে স্টিক টুগেদার করলে বেটার হবে, যে যেহেতু এখানে একটা কাজ হচ্ছে সেই কারণে একটা বেটার রশ্মি বের হচ্ছে, আর যেহেতু এই কাজটা হচ্ছে ওখানে তোমার একটা বল প্রয়োগ করতে হবে, এবং ওই বলটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তুমি বলতে পারো। আচ্ছা, তো বুঝাতে এখানে পারছো ব্যাপারটা? হ্যাঁ তো বলেন। এখানে তো এখানে সাত্তারকে আমি একটা জিনিস জানিয়ে রাখি, এখানে শুধু বিটা কণায় যে নির্গত হয় তা না, বিটা কণার সাথে নিউট্রন নামক একটা কণাও নির্গত হয়। বিটা কণার যে গতিশক্তি, বিটা কণার যে গতিশক্তি তা মোট গতিশক্তি থেকে কম থাকে, সুতরাং বাকি গতিশক্তি কোথায়? এটা নিউট্রন যখন বের হয় তখন ওটার সাথে অ্যাড করে দেয়। আর যে নিউট্রন প্লাস যে বিটা এই যে বের করে দিচ্ছে নিউক্লিয়াস থেকে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে, এই বের করে দেওয়াটাই হলো তোমার দুর্বল নিউক্লিয় বলের কাজ। হ্যাঁ, আর ঠাকুর ভাইয়া কি কিছু অ্যাড করতে চাই এর সাথে? না, আমার মনে হয় এই কোশ্চেনটা মোটামুটি সাফিসিয়েন্টলি অ্যাডিশন হয়েছে, অ্যানসার হয়েছে। সো আই থিংক আরেকটা কথা বলে রাখি আমি, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আরেকটা কথা, এই যে দুর্বল নিউক্লিয় বল, এই দুর্বল নিউক্লিয় বলটা প্রোটনকে নিউট্রন করে বা নিউট্রনকে প্রোটন করে, ভাইস ভার্সা। আবার অ্যান্টিম্যাটারকে ম্যাটার করে, ম্যাটারকে অ্যান্টিম্যাটার করে। ভালো একটা ইনফো ছিল। এখন যে প্রশ্নটা করবো আসলে এটা আমার প্রশ্ন না, আমার এক ফ্রেন্ড আছে আইডিয়ালের, সেই প্রশ্নটা করেছিল। প্রশ্ন হচ্ছে আলোর কণা বা ফোটনের কোনো ভর নেই কিন্তু ভরবেগ আছে, কিভাবে? রোমেল ভাইয়ের কাছে প্রশ্নটা থাকলো। সরি, আরেকবার করবে প্লিজ। আলোর কণা বা ফোটনের কোনো ভর নেই কিন্তু ভরবেগ আছে, কিভাবে? তোমরা ফিজিক্স সেকেন্ড পেপার কলেজ লেভেলে, সেই সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পড়বে মানে মডার্ন ফিজিক্স নামে, সেখানে দেখবে ডাব্রগলি একটা নীতি দিছে। সেই নীতিটা কি? প্রতিটা বস্তুর দুইটা ধর্ম থাকে বা দুইটা থাকে, একটা হলো তার তরঙ্গ ধর্ম, একটা হলো তার কণা ধর্ম, ঠিক আছে? কিন্তু আলো তো কণা না, আলো তো একটা তরঙ্গ। এই তরঙ্গের একটা মানে ভরবেগ থাকে, ঠিক আছে? এটা হলো তোমরা ওই মডার্ন ফিজিক্সটা ভালো করে জানতে পারবে। এইটুকু আমি জানাই রাখলাম যে কণা ধর্ম কারণে, তরঙ্গ ধর্মের কারণে সে ভরবেগ পেয়ে থাকে।
সাজেদুল আর ভাই, আপনি কি ঠিক আছে? আপনি স্টার্ট করবেন? ওকে, আমি এটাতে একটু অ্যাড করতে পারি। সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর আমার যে ভেরি লিমিটেড নলেজ, ওটা থেকে আমি এটুকু বলবো যে জিনিসটা হচ্ছে একটা পার্টিকেল বা ওয়েভ, কোয়ান্টাম মেকানিক্স অবভিয়াসলি অ্যাজিউম করে যে এভরিথিং ক্যান বি কনসিডার্ড আইদার আ পার্টিকেল অর আ ওয়েভ, ওয়েভ, ডিপেন্ডিং অন এটা কি অনেক হাই ভেলোসিটিতে আছে না এটার ম্যাসটা কিরকম সেটা। সো ডিব্রয় ওয়েভলেন্থ যেটাকে বলে, ডিব্রয় ওয়েভলেন্থ যদি তুমি ক্যালকুলেট করো, যে কোনো কিছুর যদি আমরা ডিব্রয় ওয়েভলেন্থ ক্যালকুলেট করি, উই ক্যান find out its wavelength. So Debroglie wavelength relates the wavelength of a wave to its momentum. So কোয়ান্টামে ব্যাপারটা অনেকটা এরকম যে যারই মোমেন্টাম আছে তারই ওয়েভলেন্থ আছে, আবার যার মোমেন্টামও নাই, যার মোমেন্টাম নাই তার ওয়েভলেন্থও নাই। সো যার মোমেন্টাম নাই, ফর এক্সাম্পল, যার মোমেন্টাম নাই সে ডেফিনেটলি স্টেশনারি, অ্যান্ড যে স্টেশনারি তার কিন্তু প্রপার্টি একটাই, সেই প্রপার্টিটা হচ্ছে তার পজিশন। যদি আমি ওভাবে চিন্তা করি যে স্টেশনারি, তার পজিশনটাই শুধু ইম্পর্টেন্ট। সো ইন দ্যাট কেস হচ্ছে আমার ওই পার্টিকেলের অবশ্যই কোনো মোমেন্টাম নাই, ওর শুধু পজিশনটাই আছে। বাট যে মুভিং, ওর একটা মোমেন্টাম আছে, এন্ড ওই মোমেন্টামের করেসপন্ডিং একটা ওয়েভলেন্থ আছে। আবার আলোর বেলায় জিনিসটা হচ্ছে তার ওয়েভলেন্থের করেসপন্ডিং তার একটা মোমেন্টাম আছে। যেহেতু আলোর একটা ওয়েভলেন্থ আছে, ওই জন্য আলোর একটা মোমেন্টাম আছে। তো এটা শুধু আলোর জন্য ভ্যালিড তা না, যে কোনো কিছু যার ওয়েভলেন্থ আছে তার একটা মোমেন্টাম আছে। ইভেন ওয়াটার ওয়েভস এরও টেকনিক্যালি মোমেন্টাম আছে, বাট অবভিয়াসলি ওখানের মোমেন্টামটা সিগনিফিকেন্ট হবে না, ওই মোমেন্টামটা আমাদের কোয়ান্টাম স্কেলে আসবে না। একটা আর একটা একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হলো যে শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু বেলে মাটিতে হাঁটা কঠিন। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা ভাই, আমার এখানে হালকা একটা জিনিস অ্যাড করার ইচ্ছা ছিল। সেটা কি, ওই যেহেতু তরঙ্গের যেহেতু কি বলে মোমেন্টাম আছে। আচ্ছা ঠাকুর ভাই মনে কানেকশনটা চলে গেছে। না না না, ঠিক আচ্ছা আছে, কানেকশন। আচ্ছা, তরঙ্গের যেহেতু মোমেন্টাম আছে, আমরা চিন্তা করতেছি, তার মানে আমরা কিন্তু চিন্তা করতে পারি যে বস্তুর বা পার্টিকেলসেরও কিন্তু আমরা চিন্তা করতে পারি যে ওয়েভলেন্থ পসিবল। এটা এটা কি চিন্তা করা যায়? এটা কিন্তু চিন্তা করা যায়, কারণ আমার মতে এটা করা যায়। কারণ কি, যে এনার্জি আর ম্যাস দুইটা কিন্তু চেঞ্জ চেঞ্জ করা যেতে পারে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারে। যেমন আমাদের একটা ভুল ধারণা থাকে ছোট লেভেলে, যে ছোটকালে আমরা যখন পড়ি যে এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি বলতে আমি একটা জিনিস পড়ি আমরা, যে শক্তি কখনো ক্রিয়েট করা যায় না বা ডিস্ট্রয় করা যায় না, এমন একটা ল হয়তো আমরা পড়ছি। এটা কিন্তু আসলে পুরোপুরি সত্যি না, কারণ আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এনার্জি ম্যাস দুইটা কনজার্ভ থাকে, এনার্জি ম্যাস ডুয়ালিটিটা কনজার্ভ থাকে, শুধু এনার্জি কিন্তু কনজার্ভ থাকে না, বা শুধু ম্যাস কনজার্ভ থাকে না, এনার্জি আর ম্যাস ইন টোটাল ইউনিভার্সে কনজার্ভ আছে। কারণ এনার্জি আর ম্যাস কিন্তু ওরা একজন আরেকজনের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। আইনস্টাইনের যে ইকুয়ালস টু এমসি স্কোয়ার ইকুয়েশনটা, ওখান থেকে কিন্তু আমরা দেখতে পারি যে শক্তি আর ভর এদের মাঝখানে কিন্তু একটা এক্সচেঞ্জ পসিবল। ঠিক আছে, তো সেই কারণে যেহেতু আলোর শক্তি আছে, ওখান থেকে কিন্তু ওটা ভরে কনভার্ট হয়ে একটা মোমেন্টাম ক্রিয়েট করার কিন্তু একটা ওয়ে পসিবল, এবং একটা ম্যাসেরও কিন্তু তার শক্তিও কনভার্ট হয়ে ওখান থেকে আমরা একটা ওয়েভলেন্থ চাইলে ক্যালকুলেট করতে পারি। তো এই ভর আর তরঙ্গ এদের মাঝখানে যেহেতু শক্তি আর ম্যাসের যে ইন্টারচেঞ্জটা পসিবল, আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে তরঙ্গেরও ম্যাস না থাকা সত্ত্বেও ওর মোমেন্টাম আছে, আর অবজেক্টের ম্যাস থাকা সত্ত্বেও ওর ওয়েভলেন্থ আছে। বা ওয়েভলেন্থের বাংলা কি এটা আমি এক্স্যাক্টলি জানি না, তবে ওয়েভলেন্থের তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ হ্যাঁ, দৈর্ঘ্য। ওর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা আমরা চিন্তা করতে পারি। ঠাকুর ভাই কি কিছু অ্যাড করবা নাকি? না, ঠিক আছে, আমার মনে ঠিক আছে, হয় এনাফ আচ্ছা হয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আসতেছে, কি করবো আমি? বলেন হ্যাঁ, ভাই, শিওর বলেন। শিওর। প্রশ্নটা হলো কি, শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু চোরাবালিতে হাঁটা কঠিন, কেন? সৃঞ্জয় বলার ট্রাই করার আগে। আসলে আমরা আসলে হাঁটতে পারি কেন? আমরা আসলে হাঁটতে পারি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের কারণে। আমরা যখন শক্ত মাটিতে হাঁটি তখন আমরা মাটিতে একটা ফোর্স দিই এবং মাটি বিপরীত ভাবে আমাদের একটা ফোর্স দেয়, যার কারণে আমরা হাঁটতে পারি। কিন্তু আমরা যখন চোরাবালিতে হাঁটতে যাই তখন কি হয়? আমরা চোরাবালিতে যখন একটা ফোর্স ক্রিয়েট করি বা একটা ফোর্স দিই, তখন কি চোরাবালিটা কিন্তু সরে যায়। সরে যাওয়ার কারণে ওটা কিন্তু বিপরীত ভাবে কোনো বল আমাদের দিতে পারে না, যার কারণে আমরা হাঁটতেও পারি না সহজে। তো আমার মতে এই কারণে আমাদের চোরাবালিতে হাঁটা কঠিন।
সাত্তার ভাইয়া কিছু অ্যাড করতে চাও? না, আমার মতে মনে হয় ঠিক আছে তোমার, যেহেতু ওই যে আমি রিয়াকশন বলটা যেটা বলতেছো তুমি ওইটা কম পাবো, বিক্রিয়া বল বলতেছো যেটাকে, ওইটা কম পাবো, এর কারণে আর কি হাঁটতে কষ্ট হবে। হ্যাঁ, তোমার অ্যান্সারটা ঠিক আছে। ঠাকুর ভাই হয়তো কিছু বলতে যাচ্ছে, ঠাকুর ভাই। না, ব্যাপারটা হচ্ছে ওই সারফেসে তোমার অবশ্যই তুমি রিয়াকশন ফোর্স কম পাচ্ছ। তোমার তো রিয়াকশন ফোর্স কম পাওয়াতেই আসলে হাঁটতে কষ্ট হচ্ছে বেশি, তো ঠিকই আছে। ওকে, আমার কাছে আরেকটা প্রশ্ন আছে। আমার এটা প্রশ্ন করেছে ক্লাস 9 এর একজন স্টুডেন্ট। এই প্রশ্নটা হচ্ছে কি, স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? রোমেল ভাইয়া, তোমার কাছে প্রশ্ন থাকলো, স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ, সংঘর্ষ মানে কি, এটা বুঝতে সংঘর্ষ। যাই হোক, স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে যে সংঘর্ষে কোনো মানে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগ সমান থাকে এবং সংঘর্ষের পর তাদের গতিশক্তি সংরক্ষিত থাকে। অর্থাৎ আপেক্ষিক বেগ সমান থাকে, আবার গতিশক্তি সংরক্ষিত হয়। ওই মানে সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। এটাই, বুঝতে পারছো? আমি আবার বলি, আপেক্ষিক বেগ সমান সেম থাকবে এবং গতিশক্তিও মানে সংরক্ষিত থাকবে। ওকে, সাত্তার ভাইয়া কি কিছু অ্যাড করতে চাও এটাই? না, আমার মনে হয় ওই যে ইলাস্টিক কলিশন, কি জানি বললো বাংলাটা, একবার বলো তো টার্মটা। স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, এইটা বলতে আমরা বুঝি হচ্ছে যে একটা কলিশন বা সংঘর্ষ হবে যেখানে তোমার কোনো কাইনেটিক এনার্জি মানে কোনো শক্তির লস হবে না। ইনিশিয়ালি যে কাইনেটিক এনার্জিটা থাকে, ফাইনালি সেম অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি থাকে। তো রোমেল ভাইটা ঠিক আছে, রোমেল ভাই যেটা এক্সপ্লেন করছে আমার মতে ওটা ঠিক আছে। ওকে, এখন যে প্রশ্নটা আমি পাইছি এটা আসলে আমারও একটা অনেক বড় একটা প্রশ্ন। আমি আসলে অ্যান্সারটা ঠিক মানে বুঝি নাই। এটা প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে স্পেস স্টেশনে তো জি এর মান তো মোটেও শূন্য না। ওখানে তো স্পেস স্টেশনে জি এর মান তো শূন্য না, তাহলে সেখানে মহাকাশচারীর আসলে ওজনহীন কেন? ঠাকুর ভাইয়ের কাছে আমার প্রশ্নটা থাকবে। ওকে, থ্যাংক ইউ সঞ্জয়, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। তো স্পেস স্টেশনে কেন আমাদের অবশ্যই গ্র্যাভিটি শূন্য না, কিন্তু তারপরে ওরা ফ্লোট করে অ্যাজ ইফ জিনিসটা মনে হয় যে ওদের কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স ওদের উপর অ্যাক্ট করতেছে। আইডিয়াটা হচ্ছে আই লাইক টু কল ইট অ্যাপারেন্ট গ্র্যাভিটি। সো অ্যাপারেন্ট গ্র্যাভিটি ইজ বেসিক্যালি তোমার উপর কতটুক নেট বল বা কতটুক রেজাল্টেন্ট ফোর্স তোমার উপর কাজ করে ডাউনওয়ার্ড। তো তুমি নর্মালি আমাদের উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স, আমরা যখন আর্থে দাঁড়ায় আছি আমার উপর একটা রেজাল্টেন্ট ডাউনওয়ার্ড ফোর্স আছে অফ দ্য ওয়েট। অবশ্যই ওটা ব্যালেন্সড বাই মাই রিঅ্যাকশন ফোর্স অন দ্য ফিট, বাট আমি যদি একটা বলকে ছেড়ে দিই ওই বলটা অবশ্যই নিচের দিকে পড়ে বিকজ অফ গ্র্যাভিটি, বিকজ ওই বলটার উপরে নেট ফোর্স হচ্ছে গ্র্যাভিটি। বাট আমি যখন স্পেস শিপে আমার ওই বলটার উপরে যে অথবা যে অবজেক্টটা আমি ড্রপ করতেছি ওই অবজেক্টের উপরে অ্যাকচুয়ালি নেট বল নিচের দিকে, কিন্তু ওই নেট বলটা ইজ অলসো ইকুয়াল টু ইটস সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বা সেন্ট্রিপেটাল ফোর্স রিকোয়ার্ড। সো অবজেক্টটা যে পরিমাণ স্পিডে আর্থের চারিদিকে অরবিট করতেছে স্পেস স্টেশনটা, ইটস দ্য সেম কনসেপ্ট অ্যাজ আমরা যদি একটা অবজেক্টকে, একটা ছোট্ট বলকে যদি আমি একটা রশিতে বেঁধে এভাবে করে ভার্টিক্যালি ঘুরাই, বলটা যখন একদম উপরে যায় বলটা কিন্তু পড়ে যায়, বলটা কিন্তু সোজা চলে যায়। কেন পড়ে যায় না? বিকজ ওর উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে, ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটা ওর এই স্পিডের কারণে ওর যে চেঞ্জ ইন ডাইরেকশন করা লাগতেছে, সেন্ট্রিপেটাল ফোর্স দেওয়া লাগতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা ওই সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ। সিমিলারলি স্পেসশিপটা হচ্ছে বা স্পেস স্টেশনটা পুরাটা হচ্ছে আর্থের চারিদিকে এই বলটার মতো এরকম করে হাই স্পিডে যাচ্ছে, যার ফলে যখন হাই স্পিডে যাচ্ছে ওর ডাইরেকশন চেঞ্জ করার জন্য যে বলটা প্রয়োগ করা লাগছে এই বলটা হিসাবে গ্র্যাভিটি কাজ করে। So you can say it like gravity is so busy trying to make the space station go around the earth that gravity বলগুলাকে নিচে ফেলতে পারতেছে না, বা তোমার গ্র্যাভিটি নর্মালি যে কাজগুলা করে ওগুলা হচ্ছে কাইন্ড অফ লাইক।
রোমেল ভাইয়া কি কিছু অ্যাড করতে চাই প্রশ্নটার সাথে? হ্যাঁ, আমি আচ্ছা, যে ভাই যেটা বলছে সেটা মানে সেটার সাথে হ্যাঁ কিছু অ্যাড করতে চাই এটাই যে আমরা পৃথিবীতে যে ইয়াটা থাকে, পৃথিবীতে যে গ্রাভিটেশন ফোর্সটা থাকে, ঠিক আছে, এটা অন্যান্য ইস্যুর তুলনায় অনেক মানে অন্যান্য উপগ্রহে গেলে কম পাওয়া যায় বা বেশি পাওয়া যেতে পারে। আমি বলতেছি রিঅ্যাকশন ফোর্স, তুমি যখন একটা সারফেসে দাঁড়ায় আছো তখন তোমার ওয়েট নিচে দিয়ে কাজ করতেছে, সিমিলারলি রিঅ্যাকশন ফোর্স তোমাকে উপরের দিকে দিচ্ছে। তো যখন আচ্ছা তোমার ওয়েট কাজ করছে তোমার অভিকর্ষীয় ত্বরণের উপর, ঠিক আছে, এখন যদি তোমার অভিকর্ষীয় ত্বরণ কম থাকে, তোমার রিঅ্যাকশন ফোর্স যদি বেশি থাকে, তাহলে তুমি ভরশূন্য মনে করবা নিজেকে, মানে রিঅ্যাকশন ফোর্স তোমার বেশি থাকবে আর গ্র্যাভিটেশন ফোর্স কম থাকবে ডিউ টু গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন কম 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 থাকার জন্য। ওকে, সাত্তার ভাই কিছু অ্যাড করতে চাও? আমার ঠাকুর ভাইয়ের এক্সপ্লেনেশনটাই ঠিক লাগছে যে তোমার ওই যে যেই জি যেটা আমরা বুঝি যে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওই পুরোটাই তোমার ওই যে কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপেটাল এক্সেলারেশন যেটাকে আমরা বলি, ওটাতে কাজে লেগে যাচ্ছে। সে কারণে আমার যে রিয়াকশন ফোর্সটা পাওয়ার কথা ছিল ওটা আমরা পাই না, এবং রিয়াকশন ফোর্সের কারণে কিন্তু আমরা ওয়েটটা বুঝি যে আমাদের ওয়েট আসছে। যদি রিয়াকশন ফোর্স জিরো হয়ে যায় আমরা কিন্তু বুঝবো না যে আমাদের ওয়েট আসে কিনা। তো যেহেতু জি ইকুয়ালস টু তোমার সেন্ট্রিপেটাল এক্সেলারেশন হয়ে যাচ্ছে, আমরা ওই রিঅ্যাকশন ফোর্সটা ফিল করি না। তো ঠাকুর ভাই যেটা বলছো ওটাই এক্স্যাক্টলি ওই এক্সপ্লেনেশনটাই ঠিক আছে। আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই। আমার ইনফ্যাক্ট এই অ্যাডিশনটা অ্যাকচুয়ালি একটা কমেন্ট দেখে মনে পড়লো। কমেন্টে কেউ একজন আহমেদ সাদনাম এই কথাটা বললো যে, তো আমি যেটা অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে I want to go back to how Einstein said gravity is nothing but acceleration. মহাকর্ষ বল আলটিমেটলি জাস্ট একটা ত্বরণ। সো অলরেডি যখন আমার একটা গ্র্যাভিটির কারণে ত্বরণটা অলরেডি যখন আমার একটা আছে ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ করাতে, যার ফলে আর অন্য ত্বরণ হওয়ার দরকার পড়তেছে না। সো গ্র্যাভিটির কারণে যে কোনো একটা ত্বরণ হবে, হয় ওই ত্বরণটা হবে যেটা নাকি চেঞ্জ ইন ডাইরেকশন, অথবা এই ত্বরণটা হবে। সো এটা আই থিংক একটা ইন্টারেস্টিং ওয়ে টু থিংক অ্যাবাউট ইট। আমার একটা প্রশ্ন আছে, পারমাণবিক পর্যায়ে সব বলই অস্পর্শ কেন? আমি সাত্তারকে প্রশ্নটা ভালো প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন। হ্যাঁ, খুবই মজার একটা। আচ্ছা, এইটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। আপনারা ধরেন যে আমার এই যে দুইটা হাত আমি কন্ট্যাক্টে আনতেছি হাত, ঠিক আছে, আমার এই লেভেলে মনে হইতেছে যে আমার হাত দুইটা কন্ট্যাক্টে আসতেছে, কিন্তু আমরা যদি এটা ওই যে সাব অ্যাটমিক লেভেল বা ওই যে আপনি বললেন পারমাণবিক লেভেলটা, ওই লেভেলে যদি আমি চিন্তা করি, আপনারা দেখেন যে আমার এই হাতের এই লেয়ারটাতে অ্যাটমস দিয়ে বানানো, অ্যাটমসের আউটার পার্টে কি ইলেকট্রন আছে। আমি কিন্তু বলতে পারি যে আমার হাতের এই পুরো সারফেসটা ইলেকট্রনের আউটার সারফেসটা, তো সেম এই হাতের আউটার সারফেসটা কিন্তু ইলেকট্রন। তো আমি যদি হাত দুইটা এখন কাছাকাছি আনি, দুইটা ইলেকট্রনের লেয়ার আমি কাছাকাছি আনতেছি, ওই ইলেকট্রনগুলো কিন্তু একজন আরেকজনকে রিপেল করবে, বা একজন আরেকজনকে রিপেল করার কারণে ওরা জীবনেও কিন্তু কন্ট্যাক্টে আসবে না। তো আমি যে কন্ট্যাক্ট ফোর্সটা ইমাজিন করতেছি এখানে হাত দুইটা কন্ট্যাক্টে আসতেছে, এটা কিন্তু কখনই আসতেছে না, এবং আমরা কিন্তু জীবনে এই পর্যন্ত কোনো কিছুই টাচ করিনি। যেমন আমি এখন একটা চেয়ারে বসে আছি, আমি কিন্তু চেয়ারের উপর আসলে ফ্লোট করতেছি, ভাসতেছি, কারণ আমার 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 স্কিনের লেয়ার আর এই যে চেয়ারের যে লেয়ার সবগুলোই কিন্তু ইলেকট্রন শেল দিয়ে বানানো, এবং ইলেকট্রন কিন্তু রিপেল করে। আমরা কিন্তু কখনোই কোনো কিছু কন্ট্যাক্টে আসতে পারবো না, কারণ আমার এই সারফেসটা ইলেকট্রনের বানানো, এই সারফেসটা ইলেকট্রনের বানানো, তো এরা কিন্তু একজন আরেকজনের রিপেল করবে। এবং এই যে আমরা কন্ট্যাক্ট ফোর্সটা ফিল করি, এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সই আসলে। এই ইলেকট্রনের যে রিপালশন, ওই ফোর্সটাই কিন্তু আমরা কন্ট্যাক্ট ফোর্স হিসেবে ফিল করি। এবং এটা তাহলে আমরা বলতে পারি যে আমি যদি কাউকে থাপ্পড় লাগাই, ওকে কিন্তু আমি টাচ করি নাই, কিন্তু ও ব্যথা কেন পাইলো? কারণ কি, ওর যে গালে যে প্রেসার রিসেপ্টর আছে ওর স্কিনের নিচে, ওইটা কিন্তু ফিল করতেছে যে ইলেকট্রনটা পুশ করছে, আর ওর প্রেসার রিসেপ্টর ওর ব্রেনকে বুঝাইতেছে না তুমি ব্যথা পাইছো, কিন্তু ওর গাল কিন্তু আমি জীবনে আসলে টাচ করিনি। তো এইভাবে আসলে জিনিসটা চিন্তা করা যায়। হ্যাঁ, তো দেখো বুঝছো কিনা। খুব সুন্দর একটা এক্সাম্পল। আমার আসলে মনে হয় এটাই ফিজিক্সের বিউটি, আসলে যা দেখি তা না আরো গভীরে যাওয়া লাগে। তো রুমেল ভাইয়া কিছু অ্যাড করেছে এর সাথে? না, ও যেটা বলছে ওইটাই এক্সাম্পল দিয়ে দিচ্ছে, ভালো লাগছে আমার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এই সব বিভিন্ন ধরনের তো ঘর্ষণ আছে, তো সবগুলো ঘর্ষণের মধ্যে এই আবর্তন ঘর্ষণটা সবচেয়ে ছোট কেন? আমার প্রশ্ন থাকলো রুমেল ভাইয়ের কাছে। আমি এই প্রশ্নটা সাজেদুল ভাই আমি নিজেই দিচ্ছি। প্রশ্নটা আরেকবার বুঝতে পারিনি। প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন ধরনের তো ঘর্ষণ আছে,
তো সবগুলো ঘর্ষণের মধ্যে আবর্ত ঘর্ষণটা সবচেয়ে ছোট কেন? আবর্ত ঘর্ষণ কেউ ট্রান্সলেট করতে পারবা? আমার মনে হয় রোলিং ফ্রিকশন বুঝাইতেছ না? হ্যাঁ রোলিং ফ্রিকশন। আচ্ছা, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন আসলে। এটা অনেক ভালো কোয়েশ্চেন। আমি জানি না এটা পুরোপুরি আমি আনসার দিতে পারবো কিনা, বাট আমি কিছুটা বলতে পারবো। এই কিছুটা যেটা বলবো, প্রথমে জাস্ট আমি খুব সিম্পল জিনিস দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া। আমার একটা জিনিস যখন রোল করতেছে, অবশ্যই ওর উপরে ওর সাথে কন্ট্যাক্ট এরিয়াটা কিন্তু খুবই কম। যেটা রোল করতেছে ওটার কন্ট্যাক্ট এরিয়া, যদি আমি চিন্তা করি একটা কলম যদি রোল করে, ওর জাস্ট একটা লাইন জাস্ট সারফেসের সাথে লেগে আছে, সো এটা খুবই কম। বাট তারপরে এটাও পুরোপুরি জিনিসটা অ্যান্সার করে না। এটাতে আমার মনে হয় আরেকটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। যে জিনিসটা অলরেডি রোলিং এ আছে, তার শুধুমাত্র লিনিয়ার মোমেন্টাম আছে তা না, সে যেহেতু অলরেডি রোটেটিং, তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টামও আছে। সো তাকে স্টপ করতে আমার শুধুমাত্র লিনিয়ার ফোর্স দিলেই হবে না, তাকে স্টপ করতে আমার একটা টর্ক দিতে হবে। এন্ড যখন একটা অবজেক্ট রোল করতেছে, আমার কিন্তু অলওয়েজ ফ্রিকশন ফোর্সটা কিন্তু কাজ করতেছে শুধুমাত্র যে পয়েন্টটা কন্ট্যাক্টে আছে এই পয়েন্টে। এন্ড এই পয়েন্টে যেহেতু ফ্রিকশন ফোর্স দিচ্ছে, আবার এই পয়েন্টটাই কন্ট্যাক্টে আছে, সো এই পয়েন্টটাই অনেকটা পিভট, তাহলে আমার এই সারফেসটা খুবই কম টর্ক দিচ্ছে, তাই অ্যাঙ্গুলার মোমেন্টামটা খুবই কম কমতেছে। সো অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর ইফেক্টটা, যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টামটা যার ফলে কন্টিনিউ করে, যদিও আমি লিনিয়ার মোমেন্টামটা একটু হলেও কমতেছে ফ্রিকশনের কারণে, বাট অ্যাঙ্গুলার মোমেন্টামটা মেবি এটাকে আরো ইয়ে করে। এই সাত্তার ভাই কিছু অ্যাড করতে চাই এর সাথে? আচ্ছা, এই টপিকটা নিয়ে আমি এইভাবে আমি বুঝাতে পারি যে ফর এক্সাম্পল এই ফোনটার কথা চিন্তা করো, আমি যদি এইটাকে এইভাবে রাখি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু সারফেসের অনেক কাছে। এখন যদি তুমি এটাকে এরকম রোল করতে চাও, তোমার কিন্তু ফোর্সটা বেশি দিতে হবে। মানে কোনো কিছু রোল করতে গেলে ওকে কিন্তু তোমার লিফট করতে হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি আমি ফোনটা এইভাবে রাখি, এখন কিন্তু আমি এটা ছেড়ে দিলেই রোল করা শুরু করবে, পড়ে যাবে, ঠিক আছে। এটা রিজন কি? কারণ ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা উপরে। তো আমরা এখান থেকে একটা জিনিস চিন্তা করতে পারি যে কোনো কিছু যদি আমি রোল করতে চাই, ওটাকে কিন্তু আমার লিফট করতে হয়। তো আর যদি কোনো কিছুকে আমি স্লাইড করতে চাই, ওটাকে আমি এরকম ফরওয়ার্ড ফোর্স দেবো, ঠিক আছে। মানে আমি ফোনটাকে যদি স্লাইড করতে চাই, এটাকে আমি এভাবে ফোর্স দেবো। আর যদি আমি এটাকে রোল করতে চাই, আমি এটাকে এভাবে লিফট করতে হবে। তো এইটা আসলে তুমি একসেপ্ট করতে হবে এই জিনিসটা। এটা আমি তোমাকে ডিটেলসে আসলে বুঝাইতে পারবো না যে লিফটিং যে ফোর্সটা, ওটা আসলে স্লাইডিং ফোর্স থেকে কম হইতে হবে, ঠিক আছে। তো এই লিফটিং ফোর্সটা আসলে কম লাগে। তো এর কারণে তোমার এই যে রোটেটিং যে ফোর্সটা, ওইটার এগেইনস্ট যে ফোর্সটা, ওটাই তো হচ্ছে তোমার রোটেটিং ফ্রিকশন বা তুমি রোলিং ফ্রিকশন যেটাকে বললাম। ওই অ্যামাউন্টটা কেন কম হচ্ছে? কারণ তোমার এই রোটেট করতে, লিফট করতে যে ফোর্সটা লাগে, ওটা কিন্তু কম হয়। এবং এটার একটা স্পেশাল এক্সাম্পল হচ্ছে তোমার হুইল কিন্তু তুমি জাস্ট রেখে দিলে ওর উপর যেই ফ্রিকশনটা কাজ করবে, ওটাই রোলিং ফ্রিকশন হবে। কিন্তু তুমি যদি হুইলটাকে স্লাইড করাইতে চাও, তুমি কিন্তু বেশি ফোর্স দেওয়া লাগতেছে। চিন্তা করো, তুমি একটা চাকাকে রোল করাইতে পারবে, হালকা একটা টাচ করলে ওটা রোল করা শুরু করবে। কিন্তু ওটাকে স্লাইড করাইতে গেলে তোমাকে ওটা ধরে ওটাকে ধাক্কা দিতে হবে। কারণ তুমি একটা চাকাকে যদি হালকা টাচ করো, ওটা ঘোরা শুরু করবে। কিন্তু ওটা মাটিতে যদি তুমি স্লাইড করতে চাও, ওটাকে ধরে ধাক্কা দিতে হবে, ফোর্সটা বেশি দিতে হবে। এর জন্য স্লাইডিং ফোর্সটা সবসময় রোটেটিং ফোর্স থেকে কম হবে, বেশি হবে। এর জন্য রোটেটিং ফোর্সটা যেহেতু কম, রোটেটিং ফ্রিকশনটাও কম হয়। এভাবে চিন্তা করতে পারো। তুমি কি বুঝছো না? আমি আরেকবার বলবো। না বুঝছি। কেউ না বুঝলে কমেন্টে কোয়েশ্চেন করো, আমি লাগলে আরেকবার এক্সপ্লেইন করবো, সমস্যা নেই। একটা খুব ভালো কমেন্ট দেখলাম আমি, সেই কমেন্টটা হচ্ছে রিলেটেড। তোমরা কি কেউ খেয়াল করছো নাকি ট্রান্সফরমার নিয়ে, যে কনজারভেশন অফ এনার্জি states that energy cannot be created or destroyed, but how does a step up transformer can give more output than its input? ফারদিন নোবেলের কোশ্চেন। দ্যাট কি সাত্তার আনসার করবা? আরেকবার কোশ্চেনটা বলেন তো একটু, একটা মিনিট আমি বুঝি। Conservation of energy বলে that energy cannot be created or destroyed, but still transformer we get more output voltage than input voltage. Why? ট্রান্সফারে আমরা মোর আউটপুট ভোল্টেজ, ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমার। ও আচ্ছা, ওইটা তো ওই কয়েলের কারণে আমরা তো আসলে এক্সট্রা আউটপুটটা পাইতেছি না। আসলে আমরা করতেছি কি, আউটপুট বেশি পাই না, আমরা ওই যে ভোল্টেজটাকে বাড়াই। আলটিমেট এনার্জিটা কিন্তু তোমার পাওয়ার কিন্তু সেম থাকে। তুমি ইনপুট পাওয়ার যেটা দিতেছো, আউটপুট পাওয়ার কিন্তু এক্স্যাক্টলি সেম পাবা। তুমি জাস্ট ভোল্টেজটা বাড়ায় কারেন্টটা কমায় দিতেছো। পাওয়ার কিন্তু ভোল্টেজ আর কারেন্টের কি বলে প্রোডাক্ট। তো
তো তুমি যদি ভোল্টেজ বাড়ায় দাও কারেন্টটা কমতে হবে, কারণ পাওয়ারটা কিন্তু কনস্ট্যান্ট। তুমি কিন্তু টেকনিক্যালি বেশি পাওয়ার পাইতেছো না, ওটা পাইলে তো আমাদের অনেক লাভ হয়ে যেত। আমরা যে ভোল্টেজটা বাড়াই দিতেছি। হ্যাঁ, আমি যখন ভোল্টেজ বাড়াচ্ছি তখন আলটিমেটলি কারেন্টটা কমে যাচ্ছে, কারেন্ট বাড়ালে ভোল্টেজটা কমে যাচ্ছে। হ্যাঁ, পারফেক্ট আনসার। আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন করছে, আমি দেখলাম যে তাহলে আমরা ওই যে আমি একটু আগে যে ইলেকট্রন রিপালশনের ব্যাপারটা বললাম, একজন কোয়েশ্চেন করছে চ্যাটে যে আমি কি বলে খাবার যে খাই বা আমি যে কোনো কিছু স্মেল করি এগুলো কি আসে আলটিমেটলি আমি টাচ করি না? হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ, ওইটাই, আমি যখন কোনো কিছু চিউ করতেছে আমি আসলে কিন্তু আমার যে দাঁতের ইলেকট্রনগুলি খাবারের ইলেকট্রনগুলিকে ফোর্স দিতেছে, এর কারণে জিনিসটা কিন্তু ভাঙতেছে। কন্ট্যাক্টে কিন্তু কখনই আসবে না, আমরা কোনো কিছু কিন্তু টাচ করি না। এটা হচ্ছে একবারে মানে ট্রু অ্যান্সার। ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে, যে কমেন্ট করছো তোমারটা ঠিক আছে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে, এই প্রশ্নটা আমাকে আসলে ক্লাস 9 এর একজন স্টুডেন্ট করেছিল, জুনিয়র। প্রশ্ন হচ্ছে যে তড়িৎ এবং চুম্বক বল তো মূলত একই বল, কিন্তু এটা আসলে কি হবে? এটা ঠাকুর ভাই এক্সপ্লেইন করো আমার মতে। হ্যাঁ, এটা খুবই চমৎকার কোশ্চেন। সেটা হচ্ছে রিলেটিভিটি। আইডিয়াটা হচ্ছে ইট কামস ফ্রম স্পেশাল রিলেটিভিটি। তড়িৎ এবং চুম্বকীয় বল দুইটা একই টাইপের ফোর্স, জাস্ট ফ্রম ডিফারেন্ট ফ্রেমস অফ রেফারেন্স। ফর এক্সাম্পল, একটা ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রন পাস হচ্ছে, ইলেকট্রন যাচ্ছে একটা ওয়্যারের মধ্যে দিয়ে, তার মানে ওই ওয়্যারটাতে যেটা আছে সেটা কি একটা কারেন্ট ফ্লো করছে। এখন আমরা পড়েছি সবাই যে একটা কারেন্ট ফ্লোয়িং ওয়্যারের চারিদিকে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ওটার ওই তারটার কাছে যদি অন্য কোনো ইলেকট্রন চলে আসে ওই তারটাকে, ওই ইলেকট্রন গুলাকে ওরা রিপেল করবে, হ্যাঁ, বা অ্যাট্রাক্ট করবে। সো ওইটাকে আমরা বলি ম্যাগনেটিক ফোর্স, তাই না? কিন্তু আমি এখন তো বলতে পারবো দ্যাট এইটা ইজ অলসো অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কিভাবে বলতে পারবো? আমি যদি যেই চার্জ পার্টিকেলটা রিপেলড হচ্ছে ওর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমাদের পার্সপেক্টিভ থেকে ওটা একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফোর্স, সব ঠিক আছে, অল ওকে। কিন্তু আমি যেই চার্জ পার্টিকেলটার উপরে ফোর্সটা এক্সপেরিয়েন্স করতেছি ওর পার্সপেক্টিভ যদি আমি চিন্তা করি, ওই চার্জ পার্টিকেলটা একটা তারের পাশে দাঁড়ায় আছে, ভালো কথা, এন্ড ওই চার্জ পার্টিকেলটার রেসপেক্টে কিন্তু তারের ইলেকট্রন গুলা মুভ করতেছে, তাই না? ওই চার্জ পার্টিকেলটার রেসপেক্টে যেহেতু তারের ইলেকট্রন গুলা মুভ করতেছে, তারের ইলেকট্রন গুলার ফ্রেম অফ রেফারেন্স আর ওর ফ্রেম অফ রেফারেন্স কিন্তু সেম না। ওর রেসপেক্টে মনে হবে তারের ইলেকট্রন গুলা একটু কাছাকাছি, এন্ড তারের পজিটিভ পার্টিকেল গুলা একটু দূরে দূরে, তাই না? যেহেতু ওরা মুভিং ফ্রেমটাকে আমার কাছে মনে হবে শর্ট এন্ড। মুভিং ফ্রেমে আমরা জানি লেন্থ কন্ট্রাকশন, লরেন্স লেন্থ কন্ট্রাকশন থেকে আমরা জানি যে ওটা কাছাকাছি মনে হবে। সো এখন এই চার্জ পার্টিকেল যদি একটা ইলেকট্রন হয়, ওর কাছে মনে হবে আমার কাছে বেশি ইলেকট্রন, চার্জ পার্টিকেল কম, কারণ ইলেকট্রন গুলো কাছাকাছি চলে আসছে, সো আমি রিপেল হব। আবার যদি এটা পজিটিভ চার্জ পার্টিকেল হয় এটা অ্যাট্রাক্টেড হবে। সো ওর জন্য জিনিসটা কিন্তু জাস্ট নাথিং বাট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ডিউ টু লেন্থ কন্ট্রাকশন। ওর জন্য কিন্তু এটা একটা ম্যাগনেটিক ফোর্স না। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ও মুভ করতেছে, ওরাও মুভ করতেছে, সো আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা স্ট্যাটিক ফ্রেম অফ রেফারেন্স, আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা ম্যাগনেটিক ফোর্স। সো ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স অ্যাকচুয়ালি একই জিনিস। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা আরেকটার রিলেটিভ ফ্রেম অফ রেফারেন্স। এটা আরো ভালোভাবে এক্সপ্লেন করা আছে, সেটা হচ্ছে তুমি যে কমেন্ট করছে বা ইউটিউবে যদি সার্চ দাও একটা ভিডিও আছে ভেরি গুড, সেটা হচ্ছে মিনিট ফিজিক্স ম্যাগনেটিক ফোর্সেস, এটা লিখে সার্চ দিলে এই ভিডিওটা পাওয়া। এখান থেকে আমি এক্সাম্পলটা দিলাম, যে ভিডিওটা দেখলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে আর কি, তোমার ওই যে অ্যানিমেশন গুলি দেখলে, কারণ অ্যানিমেশন শুধু ওটাতে দেখলে ভালো মতো দেখা যাবে। রোমেল ভাই কি কিছু অ্যাড করতে চাও সাথে? না, এটা আমি কিছু অ্যাড করতে চাচ্ছি না। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো রাস্তার ব্যাংকিং বলতে কি বোঝায়? রাস্তার ব্যাংকিং বলতে রাস্তা আমরা হালকা একটু স্লাইড উঁচু করে দিই আর কি, মানে এটা আর কি এক্স্যাক্টলি হরিজন্টাল না, এটা হালকা হরিজন্টাল সারফেসের সাথে এটার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ওটা আমি বলতে পারবো। আচ্ছা, এটা কেন করে? এটা কারণ কি? এটা একটু এক্সপ্লেইন করো, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আমি ভাই করেন। আচ্ছা, যখন আমরা অনেক সময় রাস্তায় দেখি যে রাস্তায় যখন বাঁক নিতে যাই, বাঁকের কিছু আগে দেখি যে
সাইনবোর্ডে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার/আওয়ার, বাকি কিছু তো লাগে। এটা কেন দেখি? এটা কারণ হলো আমরা যখন একটা নির্দিষ্ট ভেলোসিটি বা কিছু ভেলোসিটি নিয়ে আমরা একটা বাঁকে নিয়ে যাই, গাড়ি বা মোটরসাইকেল যাই হোক, গাড়িটা বাঁক ঘোরানোর সময় একটা কেন্দ্রমুখী মানে বাঁকের দিকে বা কেন্দ্রমুখী বল প্লাস একটা ফ্রিকশন বল কাজ করে। কেন্দ্রমুখী বল আর ফ্রিকশন বল বাইকটা বা বস্তুটাকে তাকে জায়গায় ধরে রাখতে সাহায্য করে। কিন্তু যখন আমরা ওই নির্দিষ্ট ভেলোসিটির বেশি ভেলোসিটি নিয়ে যাই তখন কেন্দ্র বিমুখী যে বলটা সেটা বেশি হয়ে যায়। এই কেন্দ্রমুখী বল আর ফ্রিকশন বলটা এই কেন্দ্র বিমুখী বলটাকে ধরে রাখতে পারে না। তো এই সময় মানে গাড়িটা উল্টিয়ে যায় বা দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কি করে, রাস্তার বাইরের সাইড একটু উঁচু করে দেয় আর ভিতরের সাইড একটু নিচু করে দেয়। এই হাইটের ডিফারেন্সের কারণে একটা উপাংশের সৃষ্টি হয়। উপাংশটা হলো গাড়ির বা বস্তুর ভরের বা ওজনের উপাংশের সৃষ্টি হওয়ার কারণে এক্সট্রা একটা আনুভূমিক বলতেছি কেন্দ্রমুখী বলের ফোর্স মানে কেন্দ্রমুখী বলের একটা রিসোর্স পায়। এর কারণে মানে রাস্তার ব্যাংকিং দেওয়া হয়। এই রাস্তার ব্যাংকিং হলো রাস্তাকে ঢালু করা, মানে মোড়ের দিকে, পাকের দিকে। ওকে, গ্রেট। ঠাকুর ভাই প্লিজ অ্যাড করতে চাও? না, ব্যাংকিং অ্যাঙ্গেল তুমি যেটা বললো, ব্যাংকিং অ্যাঙ্গেল মেইনলি দেওয়া হয় হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্সটাকে, কেন্দ্রমুখী বলটাকে হেল্প করার জন্য, গাড়ির যাতে ফ্রিকশন কম লাগে, কম এবং হাই স্পিডে যাতে টার্ন নিতে পারে। একটা ব্যাংক করা রাস্তায় আমি হাই স্পিডে টার্ন নিতে পারবো কম ফ্রিকশন দিয়েই, আর একটা ব্যাংক না করা রাস্তায় আমি ওই এত হাই স্পিডে টার্ন নিতে পারবো না, আমার স্পিড লো করতে হবে। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আসছে কমেন্টে এরকম যে লাইটনিং এর সময় যে সাউন্ড আর লাইট প্রডিউস হচ্ছে এটা কোন এনার্জি থেকে আসতেছে, মানে এটার সোর্স কি? ইলেকট্রিক্যাল এনার্জি বলতে লাইটনিং এর মধ্যে তোমার মেইনলি যে লাইট এন্ড সাউন্ড ওয়েভটা, লাইট ওয়েভ এন্ড সাউন্ড ওয়েভটা আসতেছে, লাইট ওয়েভটা আসতেছে হচ্ছে তোমার বেসিক্যালি একটা ফোটন এমিট হচ্ছে বিকজ অফ এনার্জি স্টেট চেঞ্জ অফ ডিউ টু ফ্রিকশন। সো এনার্জি স্টেট যখন চেঞ্জ হচ্ছে, অনেক হাই এনার্জি প্রডিউস হচ্ছে, এনার্জি স্টেট চেঞ্জ হচ্ছে, ওটার কারণে ফোটন এমিট হচ্ছে। এন্ড অলসো আরেকটা যেই সাউন্ডটা শুনতে পাই লাইটনিং এর, ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা শক ওয়েভ শুনতে পাই আমরা, বা একটা আলট্রাসনিক সাউন্ড, সনিক বুম টাইপের শুনতে পাই। এটা হচ্ছে বিকজ অফ দ্য ভেরি হাই স্পিড অফ দ্য পার্টিকেলস। সো ওইটা একটা শক ওয়েভ জেনারেট করে, ওই শক ওয়েভের সাউন্ড ওয়েভটা আমরা শুনতে পাই। আমার জানা মতো এতটুকু। এটাই বলা যায়। এনজয়, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে বজ্রপাতের যে শব্দটা হয়, এই শব্দটাকে কি বলে? বুঝলাম না ক্লিয়ারলি, আরেকবার বলবো। বজ্রপাতের সময় যে একটা আওয়াজ হয়, ঠিক আছে, আওয়াজটাকে কি বলে বাংলায়? আওয়াজটাকে কি বলবো? আওয়াজ তো আওয়াজই, মানে আমার ঠিক জানা নেই ব্যাপারটা। আচ্ছা, এটাকে বজ্রনাদ বলে। আমি অনেক একদিন বাংলায় পড়ছিলাম, এই জন্যই তোমাকে জিজ্ঞেস করছি। কি বলে? আরেকবার ওয়ার্ডটা বলো না। বজ্রনাদ। ইন্টারেস্টিং, এটা আমিও জানতাম না। বেশ ইন্টারেস্টিং ওয়ার্ড। আমি ক্লাস 9 এর ফ্রেন্ডদের কাছ থেকে আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে F equals to m এ আসছে, তো F equals to k m এ থেকে, তাই না? k কে আমরা একটা ধ্রুবক ধরে নিয়েছি, তো এই k এর মান কেন আমরা 1 ধরব? ঠাকুর ভাইয়ের কাছে প্রশ্নটা থাকুক। আরেকবার প্রশ্নটা একটু রিপিট করবা? আচ্ছা, আমি একটু অ্যাটেনশন ড্র করতে চাই। জি স্যার। জি স্যার। আচ্ছা সঞ্জয়, আমি একটু অ্যাটেনশন ড্র করতে চাই। স্যার বলুন স্যার। আচ্ছা, এটা যদিও আমাদের দেখার বিষয় না, তোমাদের যদি সময় থাকে, যেহেতু প্রথমে প্রোগ্রামটা শুরু হতে একটু লাগছিল, তোমরা কন্টিনিউ করতে পারো। আর আমরা একটু দুঃখ প্রকাশ করছি, আমাদের লিন ও কিছু শুনতেও পাচ্ছে না, বুঝতে, কারণ ওর ওই ইলেকট্রিসিটি ছিল না, কম্পিউটার বাদ দিয়ে যেহেতু। তো লিন আপাতত যদি কিছু শুনতে পাও, তুমি নেক্সট সেশনে তুমি কন্ট্রিবিউট করো, কেমন? এইটা আর কি। খুব আলোচনাটা বেশ জমছে, খুবই ভালো লাগতেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, প্লিজ প্রসিড অন। হ্যাঁ, তোমরা যতক্ষণ পারো কন্টিনিউ করো, আমাদের যেহেতু টাইম শেষ বলতে কোনো কথা নাই। আর যদি মনে করো এখনই শেষ করতে চাও, করতে পারো, কেমন?
ওকে, স্যার আমরা দেখি স্যার, আমি যে কটা আমাদের প্রশ্ন মূল পেয়েছি যেটা সেগুলো পারপাস যে আমরা আলোচনা করে আমরাই শিখবো, তাই না? এটা তো হচ্ছে। আবার আল্লাহর রহমতে ভিউয়ারও আমরা বেশ দেখতে পাচ্ছি প্রথম দিনের প্রোগ্রাম। ঠিক আছে, ওকে, সো প্লিজ প্রসিড অন। আমরা তাহলে আগাই। ঠাকুর ভাই কি প্রশ্নটা বুঝতে পেরেছিলেন? না, আরেকবার একটু। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কি, আমরা তো জানি f ইকুয়ালস টু m এ, তাই না? এখন f ইকুয়ালস টু m এ তো আসছে f ইকুয়ালস টু k m এ থেকে, মানে k কে আমরা একটা ধ্রুবক নিয়ে ধরে নিয়েছি। এখন k এর মান কেন আমরা 1 ধরছি? এটা ক্লাস 9 এর এক জুনিয়র আমাকে প্রশ্নটা করছে। অ্যানসারের এটার ছোট অ্যানসার হচ্ছে কে এর মান 1 ধরছে জীবনটা সহজ করার জন্য। কে এর মান চাইলে অন্য কিছু হইতে পারতো, আমাদের জীবনটা একটু কঠিন হইতো। তো বেসিক্যালি সেটা হচ্ছে যেহেতু ফোর্স আর মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই দুইটা যেহেতু একটা প্রপোর্শনাল দেখা গেছে, এন্ড দেন ফোর্সের একটা ইউনিট, আন্ডারস্ট্যান্ড দ্যাট যখন নিউটন এই লটা দিছে তার আগে কিন্তু ফোর্স কনসেপ্টটা ছিল না। ফোর্স কনসেপ্টটাই কিন্তু নিউটন মোটামুটি ইন্ট্রোডিউস করছে। সো নিউটন যখন এটা দিছে, অবভিয়াসলি ফোর্স একটা নতুন কোয়ান্টিটি সে কনসেপচুয়ালাইজ করতেছে, তখন তার একটা ওয়ার্ড দিতে হবে, একটা ইউনিট দিতে হবে, একটা সাইজ দিতে হবে, ফোর্সের একটা কোয়ান্টিফাই করতে হবে। এন্ড কোয়ান্টিফাই করা হয়েছে হচ্ছে 1 নিউটন দিয়ে। এন্ড 1 নিউটনকে নিউটন এমন ভাবে ডিফাইন করছে যাতে 1 নিউটন একদম 1 রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের ইকুয়াল হয়, কোনো কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি রাখে নাই এখানে, যাতে এটা একদম ইকুয়াল হয়। সো এটা কে ইকুয়াল টু 1 হয়ে গেছে। থ্যাংক ইউ। সো এটা ডিফাইন করছে আর কি, এটা কোনো এক্সপ্লেনেশন নেই, ওইভাবে এটা ডিফাইন করছে। হ্যাঁ, আমরা যদি ফোর্সের অন্য কোনো ইউনিট যদি তুমি চিন্তা করো, ওখানে কিন্তু কে এর মান 1 না। ফর এক্সাম্পল তুমি যদি এলবিএফ ইউনিট চিন্তা করো, যেটা আমেরিকানরা ইউজ করে, এলবিএফ ইউনিটে কিন্তু কে এর মান 1 না। ওখানে আবার ওই এলবিএফ ইউনিটের মতো করে চিন্তা করতে হবে। ওরা কিন্তু ওই জন্য ঝামেলায় পড়ছে পাউন্ড আর ইয়ে নিয়ে। ঠিক আছে, পাউন্ডাল আছে ওদের আলাদা একটা, পাউন্ডাল একটা। সো ওইরকম কিছু কনফিউশন। আচ্ছা, ইয়েতে কোনো কমেন্টস এ কিছু মনে হয় ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, কেউ যদি দেখতে পারো। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন পেয়েছিলাম আমি, সেটা হচ্ছে যে as light from a star spreads out and gaps, so here will any gaps formed between the photons? I think যেটা কথা জিজ্ঞেস করা হচ্ছে অনেকটা ইয়ে নিয়ে, যে লাইট স্পেকট্রাম নিয়ে। আচ্ছা, আমি ভাবলাম যে ইয়ে নিয়ে, এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স নিয়ে জিজ্ঞেস করতেছে কিনা। ওইটা হইলে তো ভালো কোশ্চেন ছিল। আমার মনে হয় ওই যে স্পেকট্রামের কথা চিন্তা করতেছে, যে ফোটনের ওয়েভলেন্থের মাঝখানে গ্যাপ আছে নাকি। ও আচ্ছা, না হ্যাঁ, ওইটা নিয়ে যদি কোশ্চেনটা হয় তাহলে অবশ্যই নাই। এটা তো যে স্টারের অ্যাটমসফিয়ারে কি গ্যাস আছে ওইটার উপর ডিপেন্ড করবে, যে কোনটা অ্যাবজর্ব হইতেছে, তারপর আমি স্পেকট্রামটা দেখব। ওটা স্টার টু স্টার ভ্যারি করে, স্পেকট্রাম দেখবো, ওটা স্টার টু স্টার ভ্যারি করবে। হ্যাঁ, আচ্ছা, প্রবাবলি এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স নিয়ে না, কোশ্চেনটা আমি ভুল ইন্টারপ্রেট করছিলাম। আচ্ছা, আমরা আগাই। ক্লাস 9 থেকে আমি আসলে অনেক কোশ্চেন পাইছি। একটা কোশ্চেন আসলে আমি যখন 9 এ পড়তাম, এই কোশ্চেনটা নিয়ে আমিও আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমি সেটা বলি। প্রশ্নটা ছিল হচ্ছে যে প্রতিটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকলে ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরকে কাটাকাটি করে শূন্য হয়ে যায় না কেন? এই প্রশ্নটা নিয়ে আমি যখন 9 এ পড়তাম আমি অনেক চিন্তা ভাবনা, অনেক ঝামেলা পড়ছি। পরে স্যারদের কাছে শুনে ক্লিয়ার হয়েছিলাম। যাই হোক, আমি রুমেল ভাইয়ের কাছে কোশ্চেনটা রাখতেছি। রুমেল ভাইয়া কি আছো? রুমেল ভাই আছো? তুমি এটা আনসার করো, ক্রিয়া প্রতিক্রিয়া কেন ইয়ে হয়। এটা আসলে সহজ ডেফিনেশন, যেটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া আসলে অনেকেই মনে করে যে ক্রিয়া প্রতিক্রিয়া আসলে একই বস্তুর উপর কাজ করে, আসলে সেটা না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সব সময় কাজ করে দুইটা ভিন্ন বস্তুর উপর। লাইক আমি যখন ওই যে একটা চোরাবাল যে একটা প্রশ্ন কেউ যেন করছিল, ওইখানে যে আমরা হাঁটার কথা বলছিলাম, আমরা যখন হাঁটি তখন আমি মাটির উপর একটা বল প্রয়োগ করি, প্রতিক্রিয়া বলটা আমরা পাই, এবং এই প্রতিক্রিয়া বলটা পাই দেখেই আমরা হাঁটতে পারি। অর্থাৎ আমরা একটা বল প্রয়োগ করছি মাটিতে, এই মাটি আমাদের উপর আরেকটা বল কাজ করছে, সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। যার কারণে যেহেতু দুইটা বল দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করছে, সেহেতু সেটা কাটাকাটি হওয়ার আসলে উপায় নাই। যদি এমন হইতো যে দুইটা বলে একটা বস্তুর উপর কাজ করতেছে বিপরীত ভাবে, তাহলে সে কাটাকাটি হইতো। বাট যেহেতু দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে, তো এটা আসলে শূন্য হয় না। তো
ঠাকুর ভাই কিছু অ্যাড করতে চাও? না, মোটামুটি হ্যাঁ ঠিক ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে আমি খুব মজার একটা কোশ্চেন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যদি ওই ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা হয়, তাহলে আমি কি এমন করতে পারবো যে একটা ম্যাগনেট নিলাম, আমি আমার গাড়ির সামনে একটা ম্যাগনেটের নর্থ পোল রাখলাম, আর ম্যাগনেটের সাউথ পোলটা আমি ঘুরায় গাড়ির সামনে ধরলাম। মানে আগের দিনে মানুষ গাধা যেভাবে চড়তো সামনে মোলা ঝুলায়, ওরকম হচ্ছে আমি নর্থ পোল গাড়িতে রাখলাম, সাউথ পোল গাড়ির সামনে দিলাম। তারপরে কি তাহলে কি গাড়ি এটা সারা জীবন চলতে থাকবে নর্থ আর সাউথের অ্যাট্রাকশনের কারণে? যদি আমি সাউথ পোলটা গাড়ির সামনে ধরে রাখি, সারা জীবন তো তোলার কথা না। চলার কথা, এটা বলো তো, এটা কি চলবে নাকি এটা বলো আগে, যে এটা কি চলবে ব্যাপারে আইডিয়া নাই, আমি জানি না ঠিক ব্যাপারটা। আচ্ছা তারপর বলো ব্যাপারটা। মানে তুমি চিন্তা করো, এই দুইটা কিন্তু একই অবজেক্টের উপর আছে, এবং একটা জিনিস মাথায় রাখবা, এটা আমি এখন বলি যে কোনো কিছু তার নিজের উপরে কখনো ফোর্স এক্সার্ট করতে পারে না। তুমি একটা জিনিস চিন্তা করো, একটা সিম্পল এক্সাম্পল, গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়িটা কিন্তু ওর নিজের উপর কোনো, মানে গাড়ির ইঞ্জিন কিন্তু ওর উপর কোনো ফোর্স দিতেছে না, ও মাটিকে ফোর্স দিতেছে। মাটি ওই নিউটনস থার্ড ল অনুযায়ী ওকে একটা ফরওয়ার্ড পুশ দিতেছে। গাড়ি কিন্তু নিজের উপর কখনো ফোর্স এক্সার্ট করতে পারবে না। এবং এটা তুমি কিভাবে দেখতে পারবে জানো? তুমি গাড়িটা জাস্ট ক্রেন দিয়ে উঠাও, এরপর ইঞ্জিন অন করো, গাড়ি কিন্তু এক ফোঁটা সামনে যাবে না, জাস্ট চাকাগুলো ঘুরতে থাকবে। মাটি থেকে গাড়িটা লিফট করার পরে দেখবা কিন্তু গাড়ির ইঞ্জিন অন করলেও গাড়িটা সামনে যেতেছে না, কারণ কোনো অবজেক্ট ওর নিজের উপর ফোর্স এক্সার্ট করতে পারবে না। যেহেতু ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোল দুইটাই গাড়ির সাথে কানেক্টেড, দুইটা গাড়ির উপরে ফোর্স এক্সার্ট করতেছে, এবং ওইটা গাড়িতেই আসলে ক্যান্সেল হইতেছে, ওটা কিন্তু আর গাড়িকে ফরওয়ার্ড পুশ করতে পারবে না। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে সাউথ পোলটা কিন্তু নর্থ পোলকে যেই ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতেছে সামনের দিকে, নর্থ পোলটাও কিন্তু সেম ফোর্স দিয়ে সাউথ পোলকে পিছনের দিকে অ্যাট্রাক্ট করতেছে। ওভারঅল গাড়ির উপর একটা পিছনের দিকেও ফোর্স আছে, একটা সামনের দিকেও ফোর্স আছে, এন্ড দ্য ফোর্সেস ক্যান্সেল আউট। তো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল যে ফোর্স থাকলেই বা বল থাকলেই গাড়ি সামনে যাবে, বা বল থাকলেই মুভ করবে, এরকম। ইভেন এই ম্যাগনেট গুলো যদি এনাফ স্ট্রং হয়, গাড়ি ভেঙে গুড়া হয়ে যেতে পারে, কিন্তু তাও গাড়ি সামনে যাবে না। তো হ্যাঁ, ফোর্সের কারণে এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। বল যদি ব্যালেন্স থাকে, আমরা জানি জিনিস নড়তে পারে না, ব্যালেন্স থাকলে অ্যাক্সেলারেট করবে না বা ত্বরণ থাকবে না। কিন্তু ব্যালেন্স থাকলেও আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে চেঞ্জ অফ শেপ। সো এই যে যদিও এই দুটা ফোর্স ব্যালেন্স, এই দুটার কারণে গাড়ির শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, গাড়ি ভেঙে যেতে পারে, কিন্তু কোনো ত্বরণ হবে না। এটা আর কি একটা পয়েন্ট। আচ্ছা, কমেন্টসে মনে হয় আরো কিছু কোয়েশ্চেন আসছে, যে কি যে হোয়াট ইজ দ্য, সাত্তার তোমার জন্য একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার জিজ্ঞেস করছে শারমিন খান। ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার বলছে? হ্যাঁ, এটা এক্স্যাক্টলি কি বলতেছে? আমি কোয়েশ্চেনটা বুঝিনি এখান থেকে। আমার মনে হয় ওই চারটা ফোর্সের কথাই মনে হয় আবার জিজ্ঞেস করছে। ওটা অবশ্যই আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আমরা এটা অলরেডি ডিসকাস করছি। চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে, তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্রং নিউক্লিয়ার আর উইক নিউক্লিয়ার। এই চারটাকে আমরা ফান্ডামেন্টাল ফোর্স বলতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সৃঞ্জয়, তারপর কোনো কোশ্চেন আছে? আমি একই ধরনের দুটা কোশ্চেন পেয়েছিলাম, হচ্ছে গিয়ে একসাথেই বলি, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, আর হচ্ছে গিয়ে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনে হেলে পড়ে কেন? আমার মনে হয় আসলে অ্যান্সারটা একই টাইপের অ্যান্সার, সেই জন্য একসাথে করলাম। তো সাত্তার ভাই আপনি অ্যান্সার দেন। সাত্তার ভাই মনে হয় কিছুটা সমস্যা আছে। আচ্ছা, ঠাকুর ভাইয়া দেওয়া। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে তোমার যে কোনো একটা বস্তুকে যদি তোমার স্টপ করাইতে হয়, একটা অবজেক্টকে যদি তোমার স্টপ করতে হয়, অবশ্যই তোমার এটাকে ডিসিলারেট করতে হবে বা নেগেটিভ ত্বরণ দিতে হবে, দিয়ে আস্তে 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 ওটাকে থামাতে হবে। কোনো কিছুরই ভেলোসিটি বা স্পিড হঠাৎ করে একটা সার্টেন ভ্যালু থেকে জিরোতে চলে যাবে না। সেটা বৈদ্যুতিক পাখারও না, আমার গাড়িরও না। আমার ইনফিনিট যদি সাথে সাথে থামায় ফেলতে পারতাম, তাহলে সেটা হয়তো একটা ইনফিনিট অ্যাক্সেলারেশন বা ইনফিনিট ত্বরণ।
সেটা অবশ্যই পসিবল না। আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন দিতে পারবো আমি, যেটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম অবশ্যই লাগবে ওইটাকে থামানোর জন্য। সো এইটাই হচ্ছে সিম্পলি রিজন যে তোমার অবশ্যই থামতে একটা টাইম লাগবে। ওকে, আমাদের সময়ও মোটামুটি শেষের দিকে। আমি আর দুইটা কোশ্চেন নিছি, দুইটা কোশ্চেন করি, আর যদি কেউ কমেন্ট সেকশনে কিছু জানায় তাহলে সেটা নিব। তো প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং, স্মরণ কি কখনো দূরত্বের চেয়ে বেশি হতে পারে কিনা? স্মরণ কি কখনো দূরত্বের চেয়ে বেশি হতে পারে কিনা, এটার অ্যান্সার চিন্তা করা যায় এভাবে, অবশ্যই কতটুকু দূরত্ব ট্রাভেল করেছে আর কতটুকু স্মরণ হয়েছে তার ইনিশিয়াল পজিশন থেকে, এই দুইটা মধ্যে অবশ্যই স্মরণ বেশি হতে পারবে না। কিন্তু আমি যদি দূরত্বটা অন্য কোনো পয়েন্ট থেকে মেজার করি, হয়তো বা দূরত্বটা আমি কাছের কোনো একটা পয়েন্ট থেকে মেজার করছি, সেক্ষেত্রে আবার আমার স্মরণ বেশি হতে পারে। যদি কিছু অ্যাড করতে আমার মনে হচ্ছে যে স্মরণ হয় সমান হবে বা কম হবে, বেশি হওয়াটা মনে হয় না পসিবল। দুইটা বিন্দুর সর্বনিম্ন যে দূরত্ব, লাইক স্ট্রেট লাইন, সর্বনিম্ন স্ট্রেট লাইন হতে পারে, আর দূরত্বটা আমি দুইটা বিন্দুর মাঝখানে এঁকে বেঁকে যোগ করে দিলাম হয়ে গেল। তো আমার স্মরণটা হয় এই দূরত্বের সমান হবে অথবা স্মরণ কম হবে, সমান বা কম হবে। হ্যাঁ এটাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আলিফ মেবি কমেন্টে বারবার একটা কোশ্চেন করতেছে, সেটা হচ্ছে হোয়াট উড হ্যাপেন টু আর্থ ইফ নো মুন অ্যাকচুয়ালি এক্সিস্টেড। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তোমার শুধু মুন না, তুমি যদি যে কোনো প্ল্যানেট বা যে কোনো স্যাটেলাইটের কথা চিন্তা করো, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম হবে যে এগুলার কারণে গ্র্যাভিটেশনাল ফিল্ড গুলা চেঞ্জ হয়ে যাবে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে যা কিছু হয় ওগুলো সবকিছু চেঞ্জ হয়ে যেত। আমাদের হাই টাইড লো টাইডের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যেত, আমাদের উইন্ডের, আমাদের ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়ে যেত। সো গ্র্যাভিটেশনাল ফিল্ডের যত কিছুর এফেক্ট আছে সবকিছু চেঞ্জ হইতো যদি একটা সিম্পলি একটা গ্র্যাভিটেশন মুন না থাকে, মানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স নাই। সো আমার যত কিছু গ্র্যাভিটেশনাল ফোর্স রিলেটেড আছে সবকিছু চেঞ্জ হইতো। সো অনেক কিছু টাইডস তো হওয়ারই কথা ছিল না নাকি? হ্যাঁ, মুন না থাকলে তো টাইডস হওয়ার কথা না নাকি? হবে অল্প হইলেও হবে, বিকজ একটা কমন ইয়ে হচ্ছে টাইডস অ্যাকচুয়ালি কিন্তু জাস্ট মুনের গ্র্যাভিটেশনাল পুলের জন্য হয় না। না, গ্র্যাভিটেশনাল পুল তো ইনফাইনাইট রেঞ্জ আছে নাকি? এর জন্য চিন্তা করতে হবে। ওটার জন্য না, শুধু টাইডস কিন্তু মেইনলি হয় সানের গ্র্যাভিটেশনাল পুলের জন্য। এখানে একটা কমন ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবি যে মুনের জন্য হয়, টাইডস মেইনলি হয় সানের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, বাট ওটার সাথে মুনেরটা অ্যাড হয়ে টাইডসটা হয়। সো মুনেরটা একবার অ্যাড হয় সানের গ্র্যাভিটেশনাল পুলের সাথে, আরেকবার সাবট্রাক্ট হয়। যখন অ্যাড হয় তখন এক রকমের টাইড হয়, যখন সাবট্রাক্ট হয় তখন আরেক রকমের টাইড হয়। সো যদি মুন না থাকলো তো এই টাইডটা তখন ডিপেন্ড করতে হয়তো বা শুধুমাত্র আর্থের পজিশনের উপর, তখন হয়তো বা এটা মুনের ইয়ের সাথে ডিল করে, সো ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যেত, এন্ড টাইডের ম্যাগনিটিউডও হয়তো বা অনেক কম হয়ে যেত, অনেকটা এরকম হয়তো। স্যার যদি কিছু অ্যাড করতে চান এই ব্যাপারে বা আমার মতে ঠিক আছে, ভাই এক্সপ্লেনেশন। আচ্ছা সাত্তার, একটা কোশ্চেন আসছে তোমার জন্য, ইজ লাইট পার্টিকেল অর ওয়েভ? এটা তো আমরা এক্সপ্লেইন করলাম আর কি, লাইটকে আমরা পার্টিকেলও বলতে পারি, ওয়েভও বলতে পারি, এবং এটা মেইন রিজন আমি ওই শুরুতেই বলছি আইনস্টাইনের ওই ইকুয়েশনটা E=mc², যে এনার্জি আর ম্যাস তুমি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হতে পারে। লাইটকে তুমি চাইলে পার্টিকেল হিসেবেও চিন্তা করতে পারো, আমরা ফোটনস বলি, আর লাইটকে তুমি চাইলে ওয়েভ হিসেবেও চিন্তা করতে পারো। এটা লাইটের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে আর কি। ঠিক আছে, আমরা মেবি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমার কাছে লাস্ট একটা প্রশ্ন আছে, মানে আসলে আমারও কোশ্চেন হচ্ছে যে কোনো পরমাণুর সবল নিউক্লিয় বলকে আমরা কি আসলে ব্যবহার করতে পারি? সবল নিউক্লিয় বলটা কি? সবল নিউক্লিয় বল হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে আটকায় রাখে। তো সব পরমাণুর আসলে নিউক্লিয়াস আছে, তো এই সব পরমাণুর সবল নিউক্লিয় বলটা কি আমরা ইউজ করতে পারি? কোশ্চেনটা আচ্ছা, সবল স্ট্রং নিউক্লিয়ার ফোর্সকে অবশ্যই আমরা ব্যবহার করতে পারি যদি আমরা একটা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর বানাতে পারি।
যেমন আমরা অলরেডি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর বানাতে পেরেছি। নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টরে আমরা দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্সকে ব্যবহার করে এনার্জি প্রডিউস করতেছি। আমরা যদি একটা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর বানাতে পারি সাকসেসফুলি, তখন আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সকে ব্যবহার করতে পারবো, এন্ড তখন ওইটার এনার্জি আউটপুট হিউজ হবে, হিউজ। এন্ড চায়না, as far as I know, is working on it. They have made a lot of progress on it. ওরা অনেক প্রগ্রেস করেছে, ওরা এটা বানানোর চেষ্টা করতেছে। এন্ড বাট এটার একটা মেইন প্রবলেম হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আমরা একবার ব্যবহার করে একটা ইন্টারাকশন থেকে আমরা একটা ফিউশন করে একটু এনার্জি প্রডিউস করতে পারতাম, ওটা খুব একটা ডিফিকাল্ট না। মেইন ডিফিকাল্টিটা হচ্ছে সাস্টেইন করা, যে টানা আমার ফিউশন রিঅ্যাকশন হতেই থাকবে এন্ড আমার এনার্জি প্রডিউস হতেই থাকবে। এটা সাস্টেইন করা অনেক ডিফিকাল্ট, কারণ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স করার জন্য থেকে এনার্জি নেওয়ার জন্য আমার যেটা লাগে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন, ওটা হইতে আমার এক্সট্রিমলি হাই টেম্পারেচার এন্ড এক্সট্রিমলি হাই প্রেসার দরকার হয়। এন্ড এত হাই টেম্পারেচার আর প্রেসার কন্টিনিউয়াসলি সাস্টেইন করা বা কন্টিনিউয়াসলি ধরে রাখা এত হাই টেম্পারেচার প্রেসার কিছুতেই সম্ভব না আমাদের কারেন্ট টেকনোলজি দিয়ে, at least unless China somehow pulls it off. They're trying. Let's see. না ঠিক আছে যা বলছে, হ্যাঁ এটাই মানে আমাদের ওই সাস্টেইন করাটাই প্রবলেম হইতেছে, যে এই রিঅ্যাকশন রেজাল্টটা আমরা নিতেছি ওখানে হাই টেম্পারেচার আর প্রেসারটা মেইনটেইন করাটাই মেইন প্রবলেম। ওটা মেইনটেইন করাটাই আপাতত আমাদের কারেন্ট টেকনোলজি দিয়ে পসিবল না। ওটাই আর কি আপাতত আমরা ফিউশন এনার্জি ইউজ করতে পারতেছি না ওই রিজনটার জন্যই আর কি। নয়ন স্যার কি এই ব্যাপারে কিছু অ্যাড করতে চান? আমাদের সাথে সংযুক্ত আছে? তোমরা অনেক সুন্দর সুন্দর আলোচনা করছো, তোমাদেরটা খুব জ্ঞান গর্ভ আলোচনা, এটা আমার শুনতেই ভালো লাগছে। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে তোমরা যদি একটা এই ফোর্স, এটার এই টেকনোলজি বা এই থিওরি, এটার ডেভেলপমেন্টের সাথে যেসব সায়েন্টিস্টরা ইনভলভ ছিল তাদের 2-4 জনের যদি একটু নাম বলতাম, তাহলে মনে হয় যারা ইয়াং স্টুডেন্ট তারা আরো বেশি আগ্রহী হইতো। যেমন ধরো নিউটন, ফোর্সে তার বিশাল অবদান আছে, 2-4টা একটু কোরিলেট করা যেত যদি, তাহলে হয়তো বাচ্চা স্টুডেন্টদের জন্য খুব ফলপ্রসূ হইতো। তারা হয়তো জিনিসগুলো ফোর্স মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট নিউটনের সব কথা শুনলে হয়তো বুঝবে যে হ্যাঁ ফোর্স আর নিউটন এক ধরনের রিলেটেড। সো এভাবে তোমরা একটু 1 মিনিটের একটা আলোচনা এরকম করতে পারো কিনা, যে যেসব সায়েন্টিস্টরা জাস্ট এই ধরনের ডেভেলপমেন্টের সাথে ছিল। থ্যাংক ইউ স্যার। নিউটনের নিয়ে যদি কিছু জিনিস আমি ডিসকাস করি, সেটা মানে আমি নিউটনের ব্যাপারে খুব কম স্টোরি জানি। তার মধ্যে এমনিতে একটা স্টোরি যদি নিউটনকে নিয়ে বলি, সেটা হচ্ছে আমরা জানি নিউটন শুধুমাত্র ফিজিক্সেই যে সবকিছু করতে তা না, ওর ম্যাথসে প্রচুর আছে, ওর ক্যালকুলাস পুরোটা নিউটনের করা। And also তোমার fluid mechanics, which is part of physics, নিউটনের প্রচুর অবদান আছে। So Newton was truly a phenomenon indeed. মানে নিউটনের যেই পরিমাণ নিউটনিয়ান ফিজিক্স, একটা কমন মিসকনসেপশন অনেকের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে যে আইনস্টাইনের থিওরি তো নিউটনের থিওরিকে ভুল প্রমাণ করে দিয়েছে, আমরা কেন নিউটনকে নিয়ে এখনো পড়বো। ব্যাপারটা মোটেও এরকম না। ব্যাপারটা হচ্ছে সব থিওরিরই একটা লিমিটেশন থাকে। আইনস্টাইনের থিওরিরও লিমিটেশন আছে, নিউটনের থিওরিরও লিমিটেশন আছে। এক এক থিওরির লিমিটেশনটা এক এক জায়গায়। নিউটনের থিওরির লিমিটেশন গুলা হচ্ছে একদম হাইয়েস্ট স্কেলস অফ গ্র্যাভিটিতে, যেখানে হচ্ছে সানের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ব্যাপার বা ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ব্যাপার, তখন নিউটনের থিওরি গুলা গিয়ে একটু দুর্বল হয়ে যায় এন্ড কারেক্ট রেজাল্ট দেয় না। ওখানে আইনস্টাইনের থিওরি গুলা কারেক্ট রেজাল্ট দেয়। বাট তার মানে এই না যে আইনস্টাইনের থিওরিটা একদম খুব নিউটনের চেয়ে ফান্ডামেন্টালি বেটার, নট নেসেসারিলি। কারণ আইনস্টাইনের থিওরিটা নিউটনের লেভেল গুলাতে, মানে আমাদের নর্মাল লেভেল গুলাতেও কাজ করে। লাইক আমি আইনস্টাইনের থিওরি দিয়েও চাইলে বিল্ডিং বানাতে পারবো, নিউটনের থিওরি দিয়েও বিল্ডিং বানাতে পারবো, গাড়ি বানাতে পারবো। বাট দ্য সিগনিফিকেন্ট ডিফারেন্স ইজ আইনস্টাইনের থিওরি দিয়ে আমার একটা ফোর্স ক্যালকুলেট করতে হয়তো আমার 3 পেজের একটা ম্যাথ করতে হবে আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি দিয়ে, কারণ তার জেনারেল রিলেটিভিটির মেইন ইকুয়েশনটা লিখতেই প্রায় 1 পেজের মতো লাগে। তো আইডিয়াটা হচ্ছে সব সময় যে আমি মোর কমপ্লেক্স ইকুয়েশনটাই বেটার হবে,
নট নেসেসারিলি। আমার যেই কেসে যেই লেভেলের ইকুয়েশনটা দরকার, আমাদের মোস্টলি আর্থের স্কেলে, লাইক ম্যাসিভ স্কেলও না, কোয়ান্টাম স্কেলও না, মাঝামাঝি যে স্কেলটা, এই স্কেলটাতে নিউটনস লস আর পারফেক্ট, দে আর জাস্ট পারফেক্ট। আমাদের এন্টায়ার ইঞ্জিনিয়ারিং নলেজ ইজ বেসড অন নিউটনস লস। অ্যান্ড আইনস্টাইনেরটা ডেফিনেটলি অনেক বেশি লাগে আমরা যখন আমরা ব্ল্যাক হোল গ্র্যাভিটির কথা চিন্তা করি, বাট আমরা একটু আগে একবার বলছিলাম যে কোয়ান্টাম গ্র্যাভিটি যদি চিন্তা করি, ওখানে কিন্তু আইনস্টাইনের ইকুয়েশন লিটারালি ভুল রেজাল্ট দেয়, লাইক নট ইভেন লাইক ক্লোজ, পুরো ভুল রেজাল্ট দেয়। ওখানে নিউটনেরটাও কাজ করে না, বাট ওখানে আমাদের পুরো নতুন একটা থিওরি লাগে। সো এক এক জায়গার জন্য এক এক রকমের থিওরি লাগে। অ্যান্ড নিউটনেরটা আমাদের ডেইলি লাইফে ইটস জাস্ট phenomenal what this guy did, and he did most of this by the time he was 24 years old. 24 বছর বয়সের মধ্যে একটা মানুষ এই পরিমাণে ইনভেনশন করছে, এটা আমি ভাবতে পারি না। এন্ড এটা আই থিংক সবার জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন হওয়া উচিত। এক্স্যাক্ট। হ্যাঁ, আমি নিউটনের থিওরিগুলোকে ভুল আসলে এভাবে চিন্তা করি না। আমি চিন্তা করি আইনস্টাইন ওর থিওরিকে ইমপ্রুভ করছে। আর সায়েন্সের কিন্তু এটাই একটা ফ্যাক্ট যে সায়েন্স ডাইনামিক, এটা কিন্তু চেঞ্জ হবে। তুমি যে আগেরটা পড়বো না তা কিন্তু না, আগেরটা আমরা ইমপ্রুভ করার ট্রাই করবো। এবং আজকে যে আমরা সব থিওরি পড়তেছি, গ্র্যাভিটির সাথে যদি এই যে ঠাকুর ভাই যেটা বলো কোয়ান্টাম গ্র্যাভিটির ব্যাপারটা, ওটা যদি রিলেট না হয়, পুরো সায়েন্সটাই কিন্তু ভুল প্রমাণ হতে পারে এই পর্যন্ত যা আমরা শিখছি। কিন্তু তাই বলে যে এটা ভুল তা না, এটাকে আমরা ইমপ্রুভ করতেছি এবং সায়েন্স কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তো এর জন্য যে আমরা আগের সায়েন্টিস্ট নিউটন ভুল বলছে তা কিন্তু না, নিউটন যা বলছে ঠিক, কিন্তু কিছু কেসে ওটা কাজ করে না। ওর জন্য আইনস্টাইন একটা নতুন থিওরি ডেভেলপ করছে, একটা ইমপ্রুভমেন্ট করছে। তো এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটা ইমপ্রুভমেন্ট। কোনো সায়েন্টিস্ট যে ভুল কিছু বলছে তা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আর কি। গ্রেট। আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, অলরেডি রাত 10টা বেজে গেছে। মনে হয় না কন্টিনিউ করা ঠিক হবে। আমাদের কি কমেন্ট সেকশন আর কোনো কোশ্চেন আছে? যেহেতু অনেক রাত হয়ে গেছে, মানে স্যাডলি কমেন্ট সেকশনে সবার কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না, বাট আমি রিকোয়েস্ট করবো কমেন্ট সেকশনে যারা কমেন্ট করেছে, ভেরি ভেরি থ্যাংক ইউ আমাদের দেখার জন্য। এন্ড মেবি নেক্সট সেশনে আপনারা আরেকবার এসে কমেন্ট গুলো করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা অবশ্যই করবো। আশা করি যারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন তাদের কমেন্টে উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো আমরা। এন্ড লাস্ট অফ অল শেষ হয়ে গেল লাস্ট দিকে, নেক্সট আবার সেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। We can end the live.